নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ে গপ্প, নিবেদনে সেন এন্টারটেনমেন্ট। ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন। আজ আপনারা শুনবেন সেন এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিশালগড়ের দুঃশাসন। হেমেন্দ্র কুমার রায় ড্রাকুলার অনুকরণে দেশীয় ধাঁচে ফেলে এই গল্পটি লিখেছেন। মূল গল্পের সাথে এই গল্পের অনেকটাই ফারাক আছে। যারা ড্রাকুলা পড়েছেন তারা এই গল্পটি শুনলেই বুঝতে পারবেন। চলুন আজ আমরা চলে যাই বিনয় বাবুর বাড়িতে এবং শুনে নিই বিশালগড়ে তার কাটিয়ে আসা কিছু অভিজ্ঞতার গল্প। চলুন শুরু করা যাক আজকের সেন এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিশালগড়ের দুঃশাসন, প্রথম পর্ব। ছিটগ্রস্ত রাজা বাহাদুর। বিশালগড় আগে ছিল স্বাধীন দেশীয় রাজ্য। বিশালগড়ের স্বাধীনতা আজ আর নেই বটে, কিন্তু তার অধিকারীকে এখনো লোকে স্বাধীন রাজার মতোই ভয় ও ভক্তি করে। তার নাম রাজা রুদ্রপ্রতাপ সিংহ। মধ্য ভারতের বিন্ধ্য শৈলমালার ছায়ায় বসে এই বিশালগড় আজও যেন তাকিয়ে আছে সেই সুদূর অতীতের দিকেই। তার চারপাশেই আধুনিক সভ্যতার চিহ্ন নেই কিছুমাত্র, কারণ রাজার জমিদারি থেকে অনেক তফাতেই নির্মাণ করা হয়েছে এই বিশালগড় নামে দুর্গপ্রাসাদখানি। তার চারিদিকেই বিরাজ করছে ছোট বড় পাহাড়ের পর পাহাড়, গিরিশেখরের পর গিরিশেখর, বিপুল অরণ্যের গহন শ্যামলতা, শস্যহীন প্রান্তর, কলরবে মুখরা গিরি তরঙ্গিনী। সেখানে শব্দ সৃষ্টি করে কেবল নিবিড় বনের পত্র মর্মর ও নানান জাতের বিয়ঙ্গেরা, এবং সেখানে নৈশ আকাশের স্তব্ধতা বিদীর্ণ করে থেকে থেকে নিশাচর বাদুড়ের আন্দোলিত পক্ষ, আর কাল পেচকের কর্কশ কণ্ঠ, আর বনবাসী হিংস্র পশুদের ভয়াল গর্জন। লোকালয় থেকে অনেক দূরে এমন এক স্থানে বিশালগড়ের দুর্গপ্রাসাদটি নির্মাণ করা হয়েছে যে হঠাৎ দেখলে মনে হয় তার মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। একটিমাত্র পথ দিয়ে প্রাসাদের তরুণ দ্বারে গিয়ে উপস্থিত হওয়া যায়। সেই পথ এমনই দুর্গম ও বন্ধুর যে কোনো সাধারণ পথিককেই তা আকৃষ্ট করতে পারে না। কখনো নতোন্নত পাহাড়ের ওপর দিয়ে, কখনো বেগবতী স্রোতস্বতীর উপরকার জীর্ণ সেতুকে আশ্রয় করে, কখনো ধুধু প্রান্তরের একটি অংশকে চিহ্নিত করে, এবং কখনো বা দিনের বেলাতেও বিজন বনের অন্ধকারকে ভেদ করে সেই সুদীর্ঘ পথ অজগরের মতো এঁকে বেঁকে অগ্রসর হয়ে গিয়েছে বিশালগড় অভিমুখে। এই বিচিত্র দুর্গপ্রাসাদের বয়স কত এখানকার কেউ তো জানে না, তবে আকার দেখে মনে হয় বহু শতাব্দীর বহু ঋতু তার ওপরে রেখে গিয়েছে আপন আপন হাতের চিহ্ন। অভিশপ্ত তার মূর্তি কোথাও তার কঠিন পাথরের দেওয়াল ভেদ করে বেরিয়ে শূন্যের দিকে বাহু বিস্তার করেছে রীতিমতন বড় বড় অশ্বত্থ ও বটবৃক্ষের শাখা প্রশাখা, কোথাও তার দেওয়ালের বাঁধন ছেড়ে নিচেকার ভূমিকে আশ্রয় করেছে ছোট বড় পাথরের পর পাথরের খণ্ড, এবং কোথাও বা তার সুউচ্চ দেওয়াল এমনভাবে হেলে পড়েছে যে দেখলেই মনে হয় তারা সশব্দে মাটির ওপর আছড়ে পড়বে এই মুহূর্তেই। লোকে বিশালগড়ের রাজা বাহাদুরকে জানে ধনকুবের বলে, কিন্তু বিশালগড়ের ছন্ন ছাড়া মূর্তি দেখলে লোকের এই ধারণাকে একটুও সত্য বলে মনে হয় না। রাজার সম্বন্ধে লোকে আরো অনেক আশ্চর্য কথাই বলে, কিন্তু সেসব কথায় কান পাতবার আগে আপনারা আমার কাহিনী শ্রবণ করুন। আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তাই এখানে অকপটে লিপিবদ্ধ করতে চাই। এ কাহিনী এতই ভয়াবহ, এতই রোমাঞ্চকর এবং এতই অপার্থিব যে শেষ পর্যন্ত হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করতে চাইবেন না।
অনেকে আমাকে যদি উন্মাদগ্রস্ত বলে ভাবেন তাহলেও আমি বিস্মিত হব না, কিন্তু লোকের বিশ্বাস অবিশ্বাসে আমার কিছুই এসে যায় না, কারণ আমি নিজে স্বচক্ষে যা দর্শন করেছি তা অসত্য নয় বলেই মনে করি। এইবারে আমার নিজের কথা আরম্ভ। আমি কলকাতার এক অ্যাটর্নি বাড়ির শিক্ষানবিশ এবং নিজেও অ্যাটর্নি হওয়ার জন্য শেষ পরীক্ষা দিয়েছি। বিশালগড়ের রাজা আমাদের অফিসে পত্র লিখে জানিয়েছেন যে কলকাতার উপকণ্ঠে কয়েক বিঘা জমি সমেত তিনি একখানি সুবৃহৎ বাগান বাড়ি ক্রয় করতে চান এবং সেই সঙ্গে তিনি আরও একটি অদ্ভুত অনুরোধ করেছেন। বাগান বাড়িখানি খুব জীর্ণ ও পুরাতন হলেই তিনি অত্যন্ত খুশি হবেন। এরকম অদ্ভুত অনুরোধ আমাদের অফিসে আর কখনো আসেনি। কর্তা আমাকে ডেকে বললেন, দেখো বিনয়, লোকটির মাথায় বোধ হয় দস্তুর মতো ছিট আছে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। সে পাগলই হোক আর ছিটগ্রস্তই হোক, মক্কেল হচ্ছে মক্কেল। আমাদের ন্যায্য প্রাপ্য পেলেই আমরা তুষ্ট হব। কি বলো, তোমার কি মত? আছে, আমারও ওই মত। এখন শোনো, এই ছিটগ্রস্ত রাজাবাদুরটি যেরকম বাড়ি চান, সৌভাগ্যক্রমে ঠিক সেই রকমই একখানা বাড়ি আমাদের হাতে আছে। কলকাতার খুব কাছেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে থাকলেও ওই বাড়িখানাকে কেউ কিনতে চায় না। সবাই বলে ওখানে নাকি ভূতের বাড়ি। আমি মনে করছি রাজা বাহাদুরকে ওই বাড়িখানায় কিনতে বলবো। আমি বললুম, কিন্তু সেটা কি উচিত হবে? কেন হবে না? রাজা পুরনো বাড়ি চেয়েছেন বটে, কিন্তু ভুতুরে বাড়ির ওপরে তার কোনো লোভ নাও থাকতে পারে। কর্তা বললেন, বাপু, আমি মক্কেলকে ঠকাবো না। তিনি কেনবার আগেই তাকে ওই দুর্নামের কথা আমি জানিয়ে দেব। কিন্তু সে কথা যাক, এখন তোমাকে ডেকেছি কেন শুনি। রাজা থাকেন মধ্য ভারতের বিশালগড়ে। তুমি কি বিশালগড়ের নাম শুনেছ? আজ্ঞে না, বিশালগড় যে কোথায় তাও আমি জানি না। তোমার জানবার বিশেষ দরকারও নেই, কারণ একখানি কাগজে পথের সমস্ত খুঁটিনাটি লিখে তোমার হাতে আমি দেব। তা দেখলেই তুমি অনায়াসে যথাস্থানে গিয়ে হাজির হতে পারবে, কারণ আমি স্থির করেছি বিশালগড়ের রাজার কাছে তোমাকেই পাঠাবো। রাজার সঙ্গে আমার পত্র বিনিয়োগ হয়েছে। তিনি জানিয়েছেন যথাস্থানে আর যথাসময়ে আমার প্রতিনিধির জন্য তার গাড়ি উপস্থিত থাকবে। কালই তোমাকে বিশালগড়ে যাত্রা করতে হবে। শরীরী প্রেত। যথাসময় রেলপথে বিশালগড় এস্টেটের কাছাড়ি বাড়িতে গিয়ে উপস্থিত হলুম। কিন্তু সেখানে কি দেখলুম, রাজার জমিদারি বিশালগড় নামে পরিচিত হলেও আসলে বিশালগড় আছে সেখান থেকে আরো 50 মাইল দূরে। রাজা নাকি বেশিরভাগ সময়ই সেইখানেই থাকেন এবং তার সঙ্গে দেখা করতে হলেও আমারও সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কাছাড়ি বাড়িতে আমার নামে লেখা রাজা রুদ্রপ্রতাপের একখানি পত্রও পেলুম। তাতে লেখা আছে, প্রিয় বিনয় বাবু, আশা করি আপনি নিরাপদে আমার দেশে এসে পৌঁছেছেন। ওখান থেকে আমার প্রাসাদ অবশ্য খুব কাছে নয়, কিন্তু সেজন্য আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ ওখান থেকে গরুর গাড়ি চড়ে আপনি অনায়াসে পঞ্চগ্রাম পর্যন্ত আসতে পারবেন। সকালে বা দুপুরে কোনো একটা সময়ে গরুর গাড়ি আপনাকে পঞ্চগ্রামে পৌঁছে দেবে। সেখানে একখানি সরাই আছে, সন্ধ্যা পর্যন্ত আপনি সেখানেই অপেক্ষা করবেন। তারপর আমার নিজের গাড়ি আপনাকে আনবার জন্য পঞ্চগ্রামে উপস্থিত হবে। ইতি রুদ্রপ্রতাপ। পঞ্চগ্রামে গিয়ে উপস্থিত হল। সরাই খুঁজে নিতে দেরি হলো না। ছোট সরাই, আমার মতন আরো কয়েকজন পথিকও এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে এবং তাদের তদারক করছেন একজন বৃদ্ধা স্ত্রীলোক। তিনিই নাকি সরাইয়ের মালিক। তিনি বিধবা। এই সরাই থেকে যা আয় হয় তার দ্বারাই তার সংসার চলে যায়। আমার মতন লোক এই সরাইয়ে বোধ হয় বেশি আসে না।
কারণ আমার পরিচ্ছদ দেখে অনেকেরই চোখ হয়ে উঠল যেন সচকিত। তারা চুপি চুপি পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো, কিন্তু তাদের চোখ মুখ দেখে বেশ বুঝলুম যে তারা আলোচনা করছে আমার সম্পর্কে। সরাইয়ের বৃদ্ধা অধিকারিণী হিন্দি ভাষায় আমার পরিচয় জিজ্ঞাসা করলেন। আমি বললুম, আমি কলকাতা থেকে আসছি, যাব বিশালগড় রাজপ্রাসাদে। বৃদ্ধা যে রীতিমতন চমকে উঠলেন সেটা আমার নজর এড়ালো না। একটু চুপ করে থেকে তিনি বললেন, আপনি বিশালগড় রাজপ্রাসাদে যাবেন কেন? রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে তিনি আমাকে ডেকেছেন। বৃদ্ধার মুখের উপর দিয়ে যেন একটা কালো ছায়া পড়েই আবার মিলিয়ে গেল। তিনি যেন উৎকণ্ঠিত স্বরে বলে উঠলেন, রাজা বাহাদুর আপনাকে ডেকেছেন? রাজা রুদ্রপ্রতাপ? হ্যাঁ তিনি, কিন্তু রাজার নামে আপনি যেন কিছু বিচলিত হয়েছেন, এর কারণ কি? বৃদ্ধা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, এর কিছুই কারণ নেই বাবুজি, আপনি তো সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবেন। আসুন আপনার ঘর দেখিয়ে দিই। দুপুরে খাওয়ার জন্য আমার ডাক পড়ল। খাওয়ার ঘরে আমার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন লোক প্রবেশ করল। সকলে একসঙ্গে খেতে বসল। খেতে খেতে বেশ লক্ষ্য করল সকলেই আমার দিকে তাকিয়ে আছে কেমন যেন অদ্ভুত ভাবে। সকলেরই চোখে ফুটে উঠেছে যেন একটা ভয়ের ও করুণার ভাব। মনে মনে ভাবতে লাগলো, এরকম দৃষ্টির অর্থ কি হতে পারে? বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ একটা মাঝবয়সী লোক আমার দিকে চেয়ে বললেন, মশাই ক্ষমা করবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? আমি হেসে বললুম, অনায়াসে। শুনলাম আপনি নাকি বিশালগড়ের রাজবাড়িতে যাচ্ছেন। ঠিকই শুনেছেন। আপনি এর আগে কখনো এখানে এসেছেন? না। বিশালগড়ের রাজবাহাদুরের সঙ্গে আপনার পরিচয় আছে? না। ভদ্রলোক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, এখান থেকে বিশালগড়ের রাজবাড়ি হচ্ছে 30 মাইল দূরে। কেমন করে আপনি পথটা পার হবেন? রাজা বাহাদুরের গাড়ি আমাকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যায় এখানে আসবে। ঘরের ওকন থেকে হঠাৎ আরো একজন লোক ত্রস্ত কণ্ঠে বলে উঠল, আজ হচ্ছে অমাবস্যার শনিবার। আর একজন লোক সঙ্গে সঙ্গে ঠিক তেমন স্বরেই বললে, তার উপরে আবার সন্ধ্যার সময়। আরো 3-4 জন লোকের কণ্ঠে ফুটল অস্ফুট আর্তধ্বনি, ভগবান রক্ষা করুন। ব্যাপার কিছুই বুঝতে পারলুম না। অবাক হয়ে এর তার ওর মুখের দিকে তাকাতে লাগলুম। অমাবস্যার শনিবারের সন্ধ্যা এদের কাছে এমন কি গুরুতর অপরাধ করেছে? কৌতূহল দমন করতে না পেরে শেষটা জিজ্ঞাসা করল, মশাই, অমাবস্যা শনিবারের সন্ধে নিয়ে আপনাদের এত বেশি মাথা ব্যথা কেন? দেখছি আপনারা তাকে মোটেই পছন্দ করেন না। খানিকক্ষণ কেউ আর কোনো সাড়া দিলে না। সকলে আহার করতে লাগলো নীরবে। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে এবং আমি যখন উঠি উঠি করছি, তখন প্রথমে যে মাঝবয়সী লোকটি কথা বলেছিলেন তিনি বললেন, আর একটু বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। জিজ্ঞাসা চোখে তার মুখের পানে তাকিয়ে আমি স্থির হয়ে বসে রইল। ভদ্রলোক প্রায় আমার কানের কাছে মুখ এনে অতি মৃদু স্বরে বললেন, এই অঞ্চলের সবাই কি বিশ্বাস করে জানেন? বিশালগড়ের দিকে যেতে ওই যে নিবিড় অরণ্য দেখছেন, প্রতি অমাবস্যার শনিবারে সেখানে যখন রাত্রির অন্ধকার নেমে আসে, তখন বনের ভেতরে যেসব নিশাচর আনাগোনা করে, লোকে বলে তারা মানুষ নয়। আমি হেসে বললুম, রাত্রে বনে বনে যারা বেড়ায় তারা যে মানুষ নয় এ কথা সকলেই জানে। বনের জীব হচ্ছে বাঘ, ভাল্লুক, শেয়াল, তারাই তো নিশাচর। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না মশাই, আমি বাঘ ভাল্লুকের কথা বলছি না। তবে আপনি কাদের কথা বলছেন? ভদ্রলোক ভয়ে ভয়ে জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে বললেন, তাদের নাম আমি মুখে আনতে পারবো না। এতটুকু জেনে রাখুন, তারা বাঘ ভাল্লুকও নয় আর মানুষও নয়।
আমি হো হো করে হেসে উঠে বললুম, ও হো হো হো, আপনি বুঝি ভূত প্রেতের কথা বলছেন? কিন্তু আমরা হচ্ছে কলকাতার ছেলে, কলেজে বিজ্ঞান পড়েছি। ভূত প্রেত শব্দ আমাদের অভিধানে নেই। ভূত আমি বিশ্বাস করি না, আর ভূত থাকলেও তারা তো অশরীরী, আমাদের মতো শরীরী মানুষের কোনোই অনিষ্ট করতে পারে না। ভদ্রলোক আর কিছু বললেন না, একটা হতাশা ব্যঞ্জক মুখভঙ্গি করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ওদিক থেকে আর একজন লোক বললে, বাবুজি, আপনি শরীরী প্রেতের কথা কখনো শোনেননি? না, কখনো শুনিও নি, কখনো দেখিও নি, আর কখনো দেখবার বা শোনবার আশাও করি না। এই বলে আমিও আসন ছেড়ে উঠে সে ঘর থেকে বেরিয়ে এলুম। পথশ্রমে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ঘণ্টা চারেক এক টানা নিদ্রার পর জেগে উঠে দেখি সন্ধ্যা সমাগমের আর বেশি বিলম্ব নেই। জানলা পথে বাইরের দিকে তাকিয়ে দেখলুম সামনে নিবিড় অরণ্যের ওপর দিয়ে দলে দলে বক আর বুনো হাঁস বাসার দিকে উড়ে যাচ্ছে। নিচের দিকে অনেকক্ষণ চেয়ে থাকবার পরও একজন মানুষও নজরে পড়ল না। সবাই যেন সন্ধ্যার আগেই সেখান থেকে সরে পড়েছে কোনো অজানা আতঙ্কে। কিছুক্ষণ মাথা ঘামিয়েও সেই আতঙ্কটা যে কি তা আন্দাজ করতে পারলুম না। শরীরই প্রেত? প্রেত কি কখনো শরীরই হতে পারে? প্রেতের কথা যদি মানা যায়, তাহলেও দেখা যায় মানুষের আত্মা নিরেট দেহ ত্যাগ করবার পরই প্রেতাত্মা আখ্যা লাভ করে। তার পক্ষে শরীরই হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এইসব ভাবতে ভাবতে চারিদিক ছেয়ে গেল সন্ধ্যার অন্ধকারে। তারপরই দেখতে পেলুম অরণ্যের অধিককার অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে দুটো আলো। ঘোড়ার পায়ের ও গাড়ির চাকার শব্দ শুনতে পেলুম। কিছুক্ষণ পরে একখানা গাড়ি এসে থামলো সরাইয়ের সামনে। ঘরের ভেতরে প্রবেশ করলেন সরাইয়ের মালিক, সেই বৃদ্ধা। অল্পক্ষণ করুণ চোখে আমার দিকে নীরবে তাকিয়ে থেকে ধীরে ধীরে তিনি বললেন, বাবুজি, রাজা বাহাদুরের গাড়ি এসেছে। আমি তখন উঠে পড়ে নিজের সুটকেসটা গুছিয়ে নিতে লাগলুম। বৃদ্ধা তখনও সেখান থেকে চলে গেলেন না। আমি ভাবলুম তিনি নিজের পাওনা বুঝে নিতে এসেছেন। মানিব্যাগটা বার করে জিজ্ঞাসা করলুম, আপনাকে কত দিতে হবে? বৃদ্ধা ম্লান হাসি হেসে বললেন, বাবুজি, আপনারা যা খুশি হয়ে দেবেন। আমি পাওনা আদায়ের জন্য এখানে আসিনি। তবে আপনি কি চান? আমি কিছু চাইতে আসিনি, আমি খালি জিজ্ঞাসা করতে এসেছি, আপনি কি সত্য সত্যই ওই গাড়িতে চড়ে আজ রাতে বিশালগড়ে যাবেন? নিশ্চয়ই। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে কি চলবে না? না, কাল সকালে আবার আমি এখানে ফিরে এসে দুপুরে ট্রেনে কলকাতায় যেতে চাই। বৃদ্ধা বললেন, কিন্তু রাজা কি আপনাকে ফিরতে দেবেন? আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, ফিরতে দেবেন না মানে? বৃদ্ধা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি বললেন, না বাবুজি, আমার কথার কোনো মানে নেই। আমি শুধু কথার কথা বললুম। আচ্ছা, আজ যদি নিতান্তই যেতে চান তাহলে একটু অপেক্ষা করুন, আমি আবার আসছি। বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আবার সুটকেসটা গুছিয়ে নিতে লাগলুম। একটু পরেই বৃদ্ধা আবার ফিরে এলেন। তারপর আমার কাছে এসে সস্নেহে বললেন, আমার একটি ছেলে ছিল, আপনাকে অনেকটা তারই মতো দেখতে। আপনার সেই ছেলেটি এখন বেঁচে নেই? বৃদ্ধার দুই চক্ষু হয়ে উঠল সজল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, না বাবু, আজ 3 বছর হলো তাকে আমি হারিয়েছি। সে আর আমার কাছে নেই। আপনাকে অনেকটা তার মতোই দেখতে কিনা? আপনাকে দেখে তার কথা খুব মনে পড়ছে আমার। আমি দরদ ভরা কণ্ঠে বললুম, আহা, আপনার কথা শুনে না আমারও দুঃখ হচ্ছে। আপনার ছেলের কি অসুখ হয়েছিল? ধীরে ধীরে মাথা নেড়ে বৃদ্ধা বললেন, বাবুজি, তার কোনো অসুখ হয়নি। এক রাতে
ওই বনের ভিতর গিয়ে সে আর আমার কাছে ফিরে আসেনি। তাই তো আমি ভয় পাচ্ছি বাবুজি। তাই তো আমার ইচ্ছে নয় যে আজ রাতে আপনি ওই বনের ভিতরে যান। বৃদ্ধার দুশ্চিন্তার কারণ বুঝে আমি সহানুভূতি মাখা স্বরে বললুম, না মা, আমারও কোনো বিপদ হবে না। আমি তো যাচ্ছি রাজা বাহাদুরের বাড়িতে। অত্যন্ত মৃদু কণ্ঠে বৃদ্ধা বললেন, তাই তো আমার এত বেশি ভয় হচ্ছে বাবুজি। তাই তো আমি আপনার জন্য এত ভাবছি। আমি আবার বিস্মিত কণ্ঠে বললুম, রাজা বাহাদুরের গাড়িতে যাচ্ছি বলে আপনার ভয় আরো বেড়ে উঠেছে? এ কেমন কথা? বৃদ্ধা আবার তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, না বাবুজি, আমি আবার ভুল করছি। আজ আমার মাথার ঠিক নেই। কিন্তু ওইসব কথা থাক। আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? কাপড়ের ভেতর থেকে একটা জিনিস বের করে বৃদ্ধা বললেন, এই কবচখানা আমি আপনার গলায় পরিয়ে দিতে চাই। এতে আপনি আপত্তি করবেন না তো? কি আশ্চর্য! আমার জন্য আপনি কবচ এনেছেন কেন? এই কবচ নিয়ে আমি কি করব? আপনাকে কিছুই করতে হবে না বাবুজি। তবে এই কবচখানা সর্বদাই যেন আপনার গলায় থাকে। তাতে আমার কি উপকার হবে? উপকার কি হবে জানি না, তবে অপকার হবে না। এ হচ্ছে রক্ষা কবচ। এই কবচ গলায় থাকলে কোনো অপদেবতা আপনার কিছুই অনিষ্ট করতে পারবে না। আমি বললুম, এখানকার সকলের মতো আপনিও বুঝি অপদেবতার ভয় করছেন? কিন্তু জেনে রাখুন, আমি নিজে অপদেবতাকে ভয় করি না, এমনকি অপদেবতার অস্তিত্বও স্বীকার করি না। বৃদ্ধা মিনতি ভরা কণ্ঠে বললেন, আপনি অপদেবতা মানুন আর নাই মানুন, এই কবচখানা গলায় পড়ে থাকতে ক্ষতি কি? বুড়ির এই কথাটি আপনি রাখবেন না বাবুজি? আমি আর না করতে পারলুম না। কবচখানা পড়তে অস্বীকার করলেও এই স্নেহময়ী প্রাচীনা নিশ্চয়ই প্রাণের ভেতরে আঘাত পাবেন। বৃদ্ধা রেশমি সুতোয় বাঁধা একখানি তামার কবচ আমার গলায় ঝুলিয়ে দিলেন। আমিও তার পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলুম। সরাইখানার বাইরে গিয়ে দেখি চারিদিকের অন্ধকার হয়ে উঠেছে আরো ঘন, আরো নিরেট। তা ভেদ করে একটু দূরেও নজর চলে না। দুই হাতের ভেতরেও যা দেখা যায় তাও হচ্ছে আবছায়ার মতো। হঠাৎ সরাইখানার দরজার ভেতর দিয়ে মুখ বাড়িয়ে কে আমার কানে কানে বললে, বাবু, বাবু, রাত 12টার সময় বিশেষ সাবধানে থাকবেন। বনের যত ভয় জেগে ওঠে ওই সময়। রাস্তার উপর থেকে ক্ষণক্ষণে তীক্ষ্ণ কণ্ঠে কে একজন সকৌতুকে হেসে উঠল। ভালো করে তাকিয়ে দেখি সামনেই রয়েছে একখানা টোঙা গাড়ি, আর তার ঘোড়ার মুখের লাগাম ধরে দাঁড়িয়ে রয়েছে একটা দীর্ঘ মূর্তি। সবই দেখা গেল ভাষা ভাষা ঝাপসা, কিন্তু হাসলো যে ওই মূর্তিটাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মূর্তি এবার দুপা এগিয়ে এসে বললে, বিনয় বাবু, ওই লোকটা আপনাকে এমন চুপি চুপি সাবধান হতে বললে যে এত দূর থেকেও আমি তার কথা শুনতে পেয়েছি। বিস্মিত হলুম, কারণ যে আমাকে সাবধান করে দিল সত্য সত্যই সে এত চুপি চুপি কথা বলছিল যে কারুর পক্ষে অত দূর থেকে তা শুনতে পাওয়া সম্ভবপর নয়। তবু সে কথা যদি ওই লোকটি শুনতে পেয়ে থাকে, তাহলে তার শুনবার শক্তি যে অত্যন্ত অসাধারণ, এটাও অস্বীকার করবার কোনো উপায় নেই। তার উপরে আরো একটা কথা, এই অন্ধকারে ওই মূর্তি আমাকে চিনল কেমন করে? আমার নাম পর্যন্ত অজানা নয়, তবে উনি কি রাজা বাহাদুর স্বয়ং? জিজ্ঞাসা করলুম, মহাশয় কি রাজা বাহাদুর? মূর্তি জবাব দিলে, আজ্ঞে না, আমি তার কর্মচারী। অত্যন্ত বিলম্ব হয়ে গেছে, দয়া করে আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন। সুটকেসটা নিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই রাজা সেই কর্মচারী একখানা দৃঢ় হস্তে আমার বাঁ হাতখানা চেপে ধরে আমাকে গাড়ির ওপরে উঠতে সাহায্য করলেন। তার মুষ্টির দৃঢ়তা দেখেই বুঝতে পারলুম
লোকটি হচ্ছে অসাধারণ ক্ষমতাশালী। আমার মতন লোককে সে হয়তো শিশুর মতো অনায়াসেই 10-15 হাত দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। নীল আলো এবং মৃত্যুর দূত। গাড়ি বেগে ছুটছে বনের পথ দিয়ে। তার দুটো লণ্ঠনের আলোক শিখায় পথেই দুদিকে দেখতে পাচ্ছি শুধু নানা জাতের গাছের পর গাছ আর জঙ্গলের পর জঙ্গল। পৃথিবীর সমস্তই যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। গাছের পাতারা, বন্য বাতাস বা কোনো জীবজন্তুই বিন্দুমাত্র শব্দের সৃষ্টি করছে না। কেবল শুকনো পাথুরে পথের উপর জেগে জেগে উঠছে এই গাড়ির তেজি ঘোড়াটার অশ্রান্ত পায়ের শব্দ। গাড়ির চালক রাজার সেই কর্মচারী। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে বন জঙ্গল এবং তার বদলে দেখা যাচ্ছে এক একটা মস্ত মাঠের তিমিরাচ্ছন্ন শূন্যতা। আবার কোথাও বা গাড়ি চলছে উঁচু নিচু পাহাড়ি পথের উপর দিয়ে, এবং সেখানে এপাশে ওপাশে দেখা যাচ্ছে অন্ধকারের চেয়েও কালো কালিতে আঁকা ছোট বড় পাহাড়ের শিখর। এরকম পথের উপর দিয়ে কোনো সাধারণ টুঙা গাড়ি যে এত বেগে আর এমন অনায়াসে অগ্রসর হতে পারে, এ বিশ্বাস আমার ছিল না। অবাক হয়ে সেই কথাই ভাবতে লাগলো। ভাবতে ভাবতে কখন যে চোখে এসেছিল তন্দ্রা তা আমি বুঝতে পারি। খানিক পরে কি অজ্ঞাত কারণে হঠাৎ আমার তন্দ্রা ছুটে গেল। ভালো করে উঠে বসে একটা দেশলাইয়ের কাঠি জেলে দেখি আমার হাত ঘড়িতে বেজেছে তখন ঠিক রাত 12টা। গাড়ি সমানে ছুটে চলেছে। বনের কোথা থেকে একটা কুকুর সুদীর্ঘ স্বরে কেঁদে উঠল। সে আতঙ্কগ্রস্ত কণ্ঠস্বরে জাগছে যেন একটা অত্যন্ত যন্ত্রণার ভাব। সে কান্না শেষ হতে না হতেই আবার একটা কুকুর জুড়ে দিল ঠিক সেই একই রকম আতঙ্কগ্রস্ত কণ্ঠ, এবং তার সঙ্গে সঙ্গেই আরো একটা, তারপর আরো একটা, এবং তারপর আরো একটা, এমনি করে অনেকগুলো কুকুরই সমস্বরে চিৎকার করে কান্না শুরু করে দিল। অন্য কুকুরদের এই অদ্ভুত ঐকতান ভেসে আসতে লাগলো যেন পাহাড়ের উপর দিয়ে, অরণ্যের ভেতর দিয়ে, এমনকি অন্ধকারের অন্তঃপুর ভেদ করে। গাড়ির ঘোড়াটাও চমকে চমকে উঠে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়বার চেষ্টা করে, কিন্তু চালকের আশ্বাস বাণী শুনে সে যেন কতকটা প্রকৃতস্থ। তারপর পাহাড়ের ভেতরে দুধার থেকে সমস্বরে জেগে উঠল আর এক সুতীক্ষ্ণ ও উচ্চতর চিৎকার। একসঙ্গে চিৎকার করছে অনেকগুলো নেকড়ে বাঘ। গাড়ির ঘোড়াটা ভীষণ চমকে আবার থমকে দাঁড়িয়ে পড়ল, এবং আমারও ইচ্ছে হলো এই সময় গাড়ির ভেতর থেকে লাফিয়ে পড়ে যেদিক থেকে এসেছি আবার সেই দিকেই দৌড় মারি। সরাইখানায় যতক্ষণ ছিলাম ততক্ষণই শুনেছি কেবল আতঙ্ক আর অমঙ্গল আর ভূতপ্রেতের কথা। বিশ্বাস করি না করি সেই সব জল্পনা কল্পনা আমার অজ্ঞাত সারেই এখন যে মনের ভেতরে কাজ করছে এটুকু বেশ বুঝতে পারলাম। সরাই ত্যাগ করবার অল্প আগে বৃদ্ধার মুখে শুনেছি তার ছেলে রাত্রে এই বনের ভেতরেই হারিয়ে গেছে চিরদিনের জন্য। দরজার কাছে কে আবার বলে দিলে রাত 12টার সময় সাবধানে থাকতে। আমার ইচ্ছের বিরুদ্ধেও অন্তরের মধ্যে জাগতে লাগলো কেবল এই সব কথাই। নেকড়েগুলো সেই রকমই চিৎকার করছে বটে, তবে চালকের আশ্বাস বাণী শুনে ঘোড়াটা আবার ছুটতে আরম্ভ করল, কিন্তু আর তেমন জোরে নয় এবং ভয়ে ভয়ে। আচম্বিতে দেখলুম আর এক অদ্ভুত দৃশ্য। খানিক তফাতে জঙ্গলের ভেতরে জ্বলছে একটা আশ্চর্য নীল রঙের আলো। সে আলোটা তীব্র বটে, কিন্তু তবু তার আভায় বনের আশপাশকার অন্ধকারের নিবিড়তা কিছুমাত্র কমে যাচ্ছে না। নীল আলো জ্বলছে, কিন্তু নিজের বাইরে এতটুকু আলো বিকীর্ণ করছে না। চালকও আলোটা দেখল, তখনই সে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নিচে নেমে পড়ল এবং এগিয়ে চলল সেই দিকে। আর একটা ব্যাপার যা লক্ষ্য করলুম, নিজের চোখেও বিশ্বাস করতে প্রবৃত্তি হলো না। চালকের মূর্তি ঠিক আমার আর আলোকের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এমন অবস্থায় আলোটা তার দেহের দ্বারা আবৃত হয়ে যাওয়ারই কথা, কিন্তু দেহটাকে না ঢেকে সেই অস্বাভাবিক নীল আলোটা তার দেহ ভেদ করেই আমার চোখের সামনে জেগে রইল সমানভাবেই। এও কি সম্ভব যে দেহ ফুটে এমনভাবে আলো বেরোতে পারে? সে কি রকম দেহ? রক্ত মাংসে গড়া কোনো দেহই এমন স্বচ্ছ হতে পারে না। আমি কি আবার ঘুমিয়ে পড়েছি? ঘুমিয়ে ঘুমিয়ে আমি কি দুঃস্বপ্ন দেখছি, কিংবা জেগে থেকেও চোখে ভুল দেখছি?
আচমকা গাড়ির ঘোড়াটা আবার সবাই লাফিয়ে উঠল। যদিও গাড়ির দুটো লণ্ঠনের আলোতে বেশি দূর পর্যন্ত চোখ চলে না, তবু মনে হলো গাড়ি থেকে কিছু দূরে আমার দুপাশে আর সামনের দিকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে যেন অত্যন্ত সন্দেহজনক কতগুলো জীবন্ত দেহ। থেকে থেকে সেখান থেকেও দপদপ করে জ্বলে উঠছে যেন কতগুলো ক্ষুধিত ও নিষ্ঠুর দৃষ্টি। টর্চটা তুলে নিয়ে এদিকে ওদিকে ও সামনের দিকে নিক্ষেপ করলুম সমুজ্জ্বল আলোক শিখা। কি ভয়ানক! মাটির ওপরে সামনের দুই থাবা পেতে বসে রয়েছে দলে দলে নিখড়ে বাঘ। চোখে তাদের জ্বলন্ত হিংসা এবং প্রত্যেকেরই মুখের ভেতর থেকে বেরিয়ে পড়ছে টকটকে লাল ও লকলকে জিহ্বা। সবাই কাঁপতে কাঁপতে গাড়ির পেছন দিকেও একবার আলোক শিখা সঞ্চালন করে দেখলুম সেখানেও বসে আছে আরো কতগুলো নেকড়ে বাঘ। সর্বনাশ! নেকড়ের দল যে চারিধার থেকেই ঘিরে ফেলেছে আমাদের গাড়িখানা। নিশ্চয়ই তারা কেবল আমাদের মুখ থেকে খুশি হওয়ার জন্যেই এখানে এসে হাজির হয়নি। যে কোনো মুহূর্তেই তারা তীরের মতো ছুটে এসে আক্রমণ করে আমাদের দেহ করে ফেলতে পারে ছিন্ন বিচ্ছিন্ন। চালক তখনও দাঁড়িয়ে রয়েছে সেই অপার্থিব নীল আলোটার কাছে। সেখানে সে যে কি করছে তা সেই জানে, কিন্তু তার ভাব দেখলে মনে হয় হয়তো সে নিজের বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছে। এত কাছে এসেছে যে দলে দলে সাক্ষাৎ মৃত্যুর দূত এটা পর্যন্ত দেখতে পাচ্ছে না সে। আর তো স্বরে চেঁচিয়ে আমি তাকে ডাকলুম। চালক আবার গাড়ির দিকে পায়ে পায়ে ফিরে আসতে লাগলো। প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো এই বুঝে নেকড়েগুলোর লাফ মেরে চালকের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার দেহকে করে দেয় খণ্ড বিখণ্ড। নেকড়েগুলো গাড়ির চারিদিকে বেষ্টন করে মণ্ডলাকারে বসে রয়েছে। চালক কি তা দেখতে পাচ্ছে না? কেমন করে হিংস্র পশুদের এই মুহ ভেদ করে গাড়ির কাছে সে আসবে? কিন্তু আশ্চর্য, আশ্চর্য! চালক যেন নিজের মনেই বীর বীর করে কি বললে এবং কয়েকবার দিলে হাততালি। তারপরে খুব সহজভাবেই সোজা গাড়ির কাছে এসে আবার নিজের আসনে উঠে বসল, সম্পূর্ণ নির্বিকার ভাবে। অতটা ভয় ও বিস্ময়ের মধ্যেও আমি দমন করতে পারলুম না আমার কৌতূহল। তাড়াতাড়ি আবার টর্চটা জেলে চারিধারে নিক্ষেপ করলুম আলোক শিখা। যে জন্যই হোক, নিশ্চয়ই আজ আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ কোনো দিকে তাকিয়ে আমি আর দেখতে পেলুম না একটা মাত্র নেকড়ে বাঘকে। রাজা রুদ্রপ্রতাপ। শেষ রাত। পূর্বাচলে ধরণীর ললাটে তখনও জাগেনি প্রভাতের জ্যোতির্ময় আশীর্বাদ। অন্ধকার একটুখানি পাতলা হয়ে এসেছে বটে, কিন্তু তখনও দৃষ্টির অন্ধতা ঘোচে। বোধহয় আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কারণ টোঙা যে কখন বিশালগড়ের সিংহদ্বারের মধ্যে প্রবেশ করে তার বিপুল আঙিনার প্রান্তে এসে থেমে দাঁড়িয়েছে সেটা আমি একটুও টের পাইনি। গাড়ি থামতেই ছুটে গেল আমার তন্দ্রা। স্পষ্ট তো কিছুই দেখতে পাচ্ছিলুম না। ঝাপসা ঝাপসা যেটুকু দেখা গেল মনে হলো আমরা এক প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে উপস্থিত হয়েছি। আকাশের গায়ে যে কালি মালিপ্ত অট্টালিকার বহিরেখা আঁকা রয়েছে তা যেমন উচ্চ তেমনই প্রশস্ত। সেই দিকে তাকিয়ে আছি, হঠাৎ টোঙা চালক আমার ওপর হাতটা চেপে ধরে বললে, এইবার আপনাকে নামতে হবে। তখন যেমন করেছিলুম এখনো তেমনই অনুভব করলুম। চালকের হস্তে আছে অসুরের মতন শক্তি। সে একটা জোরে চাপ দিলেই হয়তো গুঁড়ো হয়ে যেতে পারে আমার হাতের হাড়। সে নিচে নেমে দাঁড়ালো, তারপর ঘোড়ার মুখ ধরে গাড়ি নিয়ে এগিয়ে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে কোথায় কে জানি। ওহ, চারিদিক কি স্তব্ধ! একটা কীট পতঙ্গেরও সাড়া নেই। নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে সেই অপরিসীম স্তব্ধতা যেন বিরাট একখানা জগদ্দল পাথরের মতো পোষণ করবার চেষ্টা করছে আমার হৃদয় মনকে। এমন প্রকাণ্ড অট্টালিকা, অথচ কোথাও নেই একটি মাত্র আলো বা একটি মাত্র মানুষ। প্রায় 15 মিনিট কাল ধরে চিন্তা এসে আমার মনকে যেন আচ্ছন্ন করে ফেলল। এ আমি কোথায়, কার কাছে এসে পড়ল?
আরম্ভেই যেটুকু পরিচয় পেয়েছি তা মোটেই সন্তোষজনক নয়। রহস্যময় গাড়ির চালক ও রহস্যময় নীল আলো, তারপর সে সাংঘাতিক নেকড়েগুলো। তার আমাকে আক্রমণ করতে এসে চালককে দেখে নিঃশব্দে আবার অদৃশ্য হলো কেন? নেকড়ের মতন হিংস্র পশুদের ওপর কোনো মানুষের যে এমন প্রভাব থাকতে পারে, মন এ কথা বিশ্বাস করতে চায় না। তারপর যার বাড়িতে আজ আমি এসেছি, সেই রাজা বাহাদুরই বা কিরকম মানুষ? সরাইখানা লোকগুলি যে কেউ রাজা বাহাদুর সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে এমন তো মনে হলো না, বরং তারা নানাভাবে নানা ইঙ্গিতে আমাকে এখানে আসতেই নিষেধ করেছে বারংবার। এইভাবে ভাবছি, হঠাৎ হড়হড় করে একটা শব্দ হলো, এবং সেই শব্দ শুনে কেবল আমি নয়, এখানকার সমস্ত অন্ধকার ও স্তব্ধতাও যেন চমকে জান্নাত হয়ে উঠল। তারপর সামনের দিকে সুবৃহৎ একটা দ্বার পথের ভারী ভারী পাল্লা দুখানা খুলে গেল ধীরে ধীরে। একটা লণ্ঠনের উজ্জ্বল আলোকরেখা দরজার ভেতর থেকে বেরিয়ে একেবারে আমার মুখের ওপর এসে পড়ল। ভালো করে চেয়ে দেখি দ্বার পথে দাঁড়িয়ে রয়েছেন এক দীর্ঘদেহী বৃদ্ধ। তার মুখের মধ্যে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে একজোড়া লম্বা গোঁফ। কাঁকড়ার মতো লম্বা গোঁফের দুই প্রান্ত ওষ্ঠাধারের দুই পাশ দিয়ে চিবুকের তলা পর্যন্ত ঝুলে পড়েছে। পরনে তার ঘন কৃষ্ণবর্ণের কুর্তা ও পায়জামা। ডান হাত তুলে পরিষ্কার কণ্ঠে তিনি আমাকে সম্বোধন করে বললেন, আসুন বিনয় বাবু, আজ আপনি আমার অতিথি হয়েছেন, বাড়ির ভেতরে আসুন। আমাকে অভ্যর্থনা করবার জন্য বৃদ্ধ আরো এক পদও অগ্রসর হলেন না। সেইখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন, ঠিক একটা পাথরের মূর্তির মতো। তাকে নমস্কার করে আমি যখন বাড়ির দরজার ভেতরে প্রবেশ করলুম, তিনি হঠাৎ হাত বাড়িয়ে এত জোরে আমার সঙ্গে করমর্দন করলেন যে আমার হাতের আঙুলগুলো যেন ভেঙে যাবার মতো হলো। কোনো বৃদ্ধের হাতে এমন শক্তি থাকতে পারে, আমার পক্ষে এটা ছিল একেবারেই অভাবিত। কেবল তাই নয়, বৃদ্ধের হাত যেন কনকনে তুষারের মতো ঠান্ডা। আমার হাতের উপর রয়েছে যেন কোনো মৃতদেহের হাত। বৃদ্ধ আবার বললেন, স্বাগত স্বাগত, স্বেচ্ছায় আমার বাড়ির ভেতরে আসুন। আবার নিরাপদে যখন ফিরে যাবেন, তখন যে আনন্দ আপনি সঙ্গে করে এনেছেন তার খানিকটা যেন এখানে রেখে যেতে ভুলবেন না। তখনও আমি নিজেকে ঠিক সামলে নিতে পারিনি। বৃদ্ধের বাহুর শক্তি আমাকে মনে করিয়ে দিলে সেই টোঙা চালকের শক্তিকে। অন্ধকারে সেই চালকের মুখ একবারও আমি দেখতে পাইনি। আমার সন্দেহ হতে লাগলো যে হয়তো সেই টোঙার চালক আর এই বৃদ্ধ দুজনেই অভিন্ন। তাই সন্দেহ ভঞ্জনের জন্য কিঞ্চিত দ্বিধাভরে আমি জিজ্ঞাসা করলুম, রাজা রুদ্রপ্রতাপ সিংহ? হ্যাঁ, আমি হচ্ছি সে ব্যক্তি। বিনয়বাবু, আমি আপনাকে স্বাগত সম্ভাষণ করছি। রাত্রে পথে আসতে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে। আসুন, আগে কিঞ্চিত জলযোগ করে নিন। যদিও শেষ রাত্রে সেই জলযোগের প্রস্তাবটা একটু অদ্ভুত শোনালো, তবুও আমি কোনো প্রতিবাদ করলুম না। রাজা হেঁট হয়ে পড়ে আমার সুটকেসটা মাটির ওপর হতে নিজেই তুলে নিতে গেলেন। আমি তাড়াতাড়ি তাকে বাধা দিতে গেলুম, কিন্তু তিনি কোনো মানা না মেনেই আমার সুটকেসটা তুলে নিয়ে বললেন, না বিনয়বাবু, না, আপনি আমার অতিথি। বাড়ির লোকজনেরা এখন কেউ জেগে নেই, কাজেই আপনার সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থা আমাকেই করতে হবে। আসুন। দ্বারপথ পার হয়ে খানিক গিয়েই পেলুম এক সোপান শ্রেণী। দ্বিতলে উঠে একটা দালানের ওপর এসে পড়লুম। তার মেঝেটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। দালানের এক প্রান্তে এসে রাজা ঠেলে একটা দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে দেখলুম প্রকাণ্ড ঘর। একটা ঝাড় লণ্ঠনের আলোকে সমস্ত ঘরখানাই আলোকিত।
মাঝখানে টেবিল ঘিরে খান কয়েক চেয়ার, এবং টেবিলের ওপরে সাজানো রয়েছে কয়েক রকম খাবারের থালা। রাজা ঘরের এক কোণে আমার সুটকেসটা রেখে দিয়ে আর একদিকের আরেকটা দরজা ঠেলে খুললেন। তারপর ইঙ্গিতে আমাকে সেই ঘরের ভেতরে প্রবেশ করতে বললেন। ঘরে ঢুকে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। একদিকে রয়েছে প্রকাণ্ড একখানি পালঙ্ক, তার উপরে ধবধবে সাদা চাদরে মোড়া বিছানা পাতা। খাদ্য দেখে আমার মন কিছুমাত্র লুব্ধ হয়নি, কিন্তু রাত্রের অত কষ্টের পর এই কোমল শয্যা দেখে আমার ইচ্ছে হতে লাগলো এখনই ছুটে গিয়ে সেখানে লম্বা হয়ে শুয়ে পড়ি। রাজা রুদ্রপ্রতাপ সিংহ বোধহয় আমার মনের কথা বুঝতে পারলেন, কারণ তিনি বললেন, বিনয় বাবু, দেখছি আপনি বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আজ আর কোনো কথা নয়, এখন আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আপনার যা দরকার এই ঘরেই খুঁজে পাবেন। কাল সকালে একটু কাজে আমায় বাইরে যেতে হবে। সন্ধ্যার চায়ের আসরে আবার আপনার সঙ্গে দেখা হবে আমার। এই বলে তিনি ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। তিনটে অদ্ভুত স্বপ্ন। পরদিন সকালবেলা রাজা বাহাদুরকে দেখতে পেলুম না, এবং সকালের চা নিয়েও কেউ এলো না। কিন্তু দুপুরে পাশের ঘরের টেবিলের ওপরে পেলুম অন্যান্য আহার্য। তবে আশ্চর্য, এই সব খাবার ঠান্ডা, কোনো মানুষের সাড়াও শুনলুম না। কালকের অনিদ্রার ঘোর এখনো যায়নি, তাই এসব নিয়ে আর মাথা না ঘামিয়ে আবার শুয়ে পড়লুম, এবং সেই ঘুম যখন ভাঙল তখন সূর্য গিয়েছে অস্তে। তাড়াতাড়ি গাত্রোত্থান করে মুখ হাত ধুয়ে জামা কাপড় পরছি, এমন সময় ঘরের দরজার ওপাশে শোনা গেল রাজার কণ্ঠস্বর। বিনয় বাবু, আপনার দিবানিদ্রা ভেঙেছে কি? এদিকে চা আর খাবার তো প্রস্তুত। দরজা খুলে বাইরে বেরুতেই রাজা রুদ্রপ্রতাপ আমাকে নিয়ে পাশের ঘরে প্রবেশ করলেন। মাঝখানে টেবিলের ওপর সাজানো রয়েছে দামি দামি সরঞ্জাম এবং টোস্ট, ডিম ও অন্যান্য খাদ্য। আমি বললুম, রাজা বাহাদুর, চায়ের সঙ্গে এত খাবার খাওয়ার অভ্যেস আমার নেই, এ করেছেন কি? রাজা বললেন, এই নির্জন বনের ভিতর এত বেশি আর কিছু আয়োজন করতে পারা যায় না। শহরে থাকলে আপনাকে এর চেয়ে ঢের বেশি খাবার খেতে হতো। নিন, এখন আসন গ্রহণ করুন। টেবিলের একধারে একখানা চেয়ার টেনে নিয়ে আমি বসে পড়লুম। রাজা রুদ্রপ্রতাপ বসলেন গিয়ে অন্য প্রান্তে। তারপর ধীরে ধীরে বললেন, বিনয় বাবু, আমি আগেই চা আর খাবার খেয়ে নিয়েছি, কাজেই এখন আপনাকে একলাই খেতে আর চা পান করতে হবে। খাবার খেতে খেতে রাজা বাহাদুরকে ভালো করে দেখবার সুযোগ পেলুম। তার মুখ দেখলেই বোঝা যায় তিনি একজন দৃঢ় প্রতিজ্ঞ লোক। তার মাথার চুলগুলি পেকে সাদা ধবধবে হয়েছে, তার উপরেও খুব সরু চুলের গোছা, সুদীর্ঘ নাসিকা, লম্বা ও মস্ত গোঁপজোড়ার মাঝখানে তার ওষ্ঠাধর দেখলে তাকে একজন নির্দয় লোক বলেই মনে হয়। ওষ্ঠাধরের ফাঁকে যে দাঁতগুলো দেখা যাচ্ছে, অসাধারণ তাদের তীক্ষ্ণতা। রাজা রুদ্রপ্রতাপ কাল যখন আমার কাছে দাঁড়িয়েছিলেন, তখনই আমি আরও দু একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছিলুম। তার দুই হাতের তালুর মাঝখানে আছে এক গোছা চুল, এবং তার আঙুলের নখগুলো যেন অস্বাভাবিক ধারালো। কেবল তাই নয়, আমার নাকেও এমন একটা বিশ্রী ঘ্রাণ এসে লেগেছিল যে আরেকটু হলেই আমি বমি করে ফেলতুম। যদিও সেটা অসম্ভব, তবু আমার মনে হয়েছিল আমি যেন কোনো গলিত মাংসের দুর্গন্ধ পাচ্ছি। আমার মুখের ভাব দেখে রাজা তখন তাড়াতাড়ি দূরে সরে গিয়েছিলেন। চা পান করতে করতে রাজার কাছে আমি ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সেই পুরনো ও ভাঙা বাগান বাড়িটার কথা তুললুম। রাজা নীরবে সমস্ত কথা শুনলেন। আমার বক্তব্য শেষ হওয়ার পর তিনি খুশি মুখে বললেন, ধন্যবাদ বিনয় বাবু, ধন্যবাদ। আমি ঠিক যেরকম বাড়ি আর জমি চাই, আপনি আজ তারই সন্ধান দিলেন। দেখুন, আমি সেকেলে মানুষ, আর তার উপরে শহরের বিলাসিতা
আর আধুনিকতা ছেড়ে আমি বনের ভিতরে সাদাসিধে জীবনযাপন করতে চাই। আমার এই বিশাল গড় দেখেছেন? কতকাল আগে আমার পূর্বপুরুষেরা এই প্রকাণ্ড অট্টালিকা আর এই গড় তৈরি করে গিয়েছেন। কত যুদ্ধ বিগ্রহের স্মৃতি এই বিশালগড়ের প্রত্যেক পাথরের গায়ে মাখানো আছে। অতীতের কত ঐশ্বর্য আগে একে অপূর্ব করে রেখেছিল। আজ আমরা সেসব কল্পনাতেও আনতে পারবো না। আজ আমাদের সে গর্ব, ঐশ্বর্য আর সমৃদ্ধি নেই বটে, কিন্তু আজও আমাদের দেহের ভিতরে ধমনীতে ধমনীতে রক্তধারার সঙ্গে জীবন্ত হয়ে আছে আমাদের সেই প্রাচীন বংশগৌরব। সেই জন্যেই এই ভাঙা আর পুরনো বিশালগড়কে আজও আমি ভুলতে পারিনি। আর এইখানে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গিয়েছে যে পরম আধুনিক প্রকাণ্ড কোনো রাজপ্রাসাদ পেলেও তার ভিতরে গিয়ে বাস করার প্রবৃত্তি আমার হবে না। তাই একেলে কলকাতাতে গিয়েও কোনো অট্টালিকায় বাস করবার ইচ্ছে আমার নেই। বংশে আমি প্রাচীন, মনে আমি প্রাচীন, আর বয়সেও আমি প্রাচীন। তাই তো আমি কিনতে চেয়েছি প্রাচীন কোনো বাগান বাড়ি। সুতরাং আমার এই অদ্ভুত রুচি দেখে আপনারা কেউ বিস্মিত হবেন না, এমন আশা আমি করতে পারি। আমি বললুম, যে কেউ যে পুরনো বাড়ি কিনতে চায় এটা আমরা জানতাম না, কাজেই আমরা বিস্মিত হয়েছিলাম বইকি। কিন্তু এতক্ষণ পরে আপনার কথা শুনে সে রহস্যটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আরেকটি কথা জানতে আমার আগ্রহ হয়েছে, আপনি বোধহয় বাঙালি নন? রাজা বাহাদুর বললেন, না, যাতে আমরা রাজপুত। কিন্তু আপনি এত ভালো বাংলা শিখলেন কি করে? বাংলাদেশে গিয়ে কখনো থেকেছিলেন কি? রাজা মৃদু হেসে বললেন, না, কিন্তু খালি বাংলা কেন, ভারতবর্ষের আরও অনেক দেশের ভাষাই আমি জানি। ওপাশের ঘরে আমার লাইব্রেরিতে গেলে দেখবেন সেখানে অন্তত 1002 বাংলা বই রয়েছে। বাংলাদেশ সম্পর্কে আমার যে অভিজ্ঞতা আমি ওইসব বই পড়েই অর্জন করেছি। এমনকি আপনাদের কলকাতায় কোথায় কোন রাস্তা আছে আর কোন কোন রাস্তায় কে কে বিখ্যাত ব্যক্তি বাস করেন সে খবরও আমার নখদর্পণে। বই পড়তে আমি বড়ই ভালোবাসি। পড়বার ইচ্ছে হলে আমি কি আপনার লাইব্রেরিতে যেতে পারি? নিশ্চয়, নিশ্চয়। এই বিশালগড়ের যেখানে খুশি আপনি যেতে পারেন, কিন্তু দরজা যেখানে বন্ধ দেখবেন সেখানে কোনো দিন ঢোকবার চেষ্টা না করলেই আমি খুশি হব। কারণ এই বিশালগড় আপনাদের কলকাতা শহরের কোনো অট্টালিকা নয়। এখানে এমন অনেক কিছুই আছে যার অর্থ আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আগে থাকতেই আপনাকে সাবধান করে দেওয়া উচিত মনে করছি। হঠাৎ আমার মনে পড়ল কালকের রাতে রহস্যময় ঘটনাগুলোর কথা। তাই নিয়ে এই রাজার কাছে আমি কোনো কোনো প্রশ্ন তুললুম। তিনি কোনো প্রশ্নের জবাব দিলেন এবং কখনো নিরুত্তর হয়ে রইলেন। তখন তার কাছে সেই নীল আলোর প্রসঙ্গ তুললুম। তিনি বললেন, আপনি তো শুনেছেন এখানকার লোকেরা বিশ্বাস করে যে কোনো নির্দিষ্ট রাত্রে, যেমন অমাবস্যার শনিবারের রাত্রে, এ অঞ্চলের গভীর অরণ্যে প্রেতাত্মাদের আবির্ভাব হয়। সেই সময় যেখানে দেখা যায় নীল রঙের এক অদ্ভুত আলো, সেইখানেই মাটি খুঁড়লে পাওয়া যায় গুপ্তধন। আমার কর্মচারী বোধহয় গুপ্তধনের লোভেই সেই নীল আলোর কাছে গিয়েছিল। আমার চা পান শেষ হলো। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, বিনয় বাবু, আপনাদের অফিসে আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি যে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাগান বাড়ি আমার পছন্দ হয়েছে। আপনি কলকাতায় যাবার আগেই আমি এখান থেকে ওই বাড়িখানা কেনবার জন্য আমার এক প্রতিনিধি কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। ঘণ্টা 2 পরে দাড়ি কামাবার আড়শিখানা বের করে টেবিলের ওপর রেখে এক মনে দাড়ির ওপর খুর চালনা করছি। হঠাৎ পেছন থেকে কে আমার কাঁধের ওপর একখানা হাত রেখে বলল, অসুবিধা হচ্ছে না তো?
এই সম্ভাষণের জন্য প্রস্তুত ছিলাম না। চমকে উঠতে খুর লেগে আমার চিবুক গেল কেটে। ফিরে দেখি আমার পেছনে দাঁড়িয়ে রাজা বাহাদুর। বিস্মিত হলুম, কারণ আরশির ভেতর দিয়ে আমার পেছন দিক ও দরজার কাছটা দেখা যাচ্ছিল বেশ স্পষ্ট। অথচ রাজা যে কখন ঘরের ভেতরে এসে ঢুকেছেন আমি তা একটুও দেখতে পাইনি। সন্দেহ দূর করবার জন্য আরও একবার আরশির দিকে ফিরে ভালো করে তাকিয়ে দেখলুম। কিন্তু কি আশ্চর্য, রাজা দাঁড়িয়ে রয়েছেন আমার ঠিক পেছনেই, অথচ দর্পণের মধ্যে নেই তার মূর্তির ছায়া। কি অসম্ভব ব্যাপার! এদেশে এসে পর্যন্ত যেসব অভাবিত কথা শুনছি আর যেসব অপার্থিব দৃশ্য দর্শন করছি তার কোনোটারই অর্থ আমি বুঝতে পারিনি। আজ এখনই যা দেখলুম তাও কি সেরকমই কোনো আজগুবি ব্যাপার? মানুষ আছে, দর্পণে নেই মানুষের দেহের ছায়া। কিন্তু তখন এসব নিয়ে মাথা ঘামাতে পারলুম না, কারণ আমার চিবুকের ক্ষত থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছিল। স্টিকিং প্লাস্টার বার করবার জন্য সুটকেসের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় রাজাও আমার চিবুকের অবস্থাটা দেখতে পেলেন। পর মুহূর্তেই তার মুখের ভাব বদলে গেল অসম্ভব রূপে। মনে হলো আমার সামনে দেখছি যেন একটা রক্তলোভী হিংস্র জন্তুর ভয়াবহ মুখ। তার মধ্যে নেই কিছুমাত্র মানবতার চিহ্ন। রাজা আচম্বিতে বাঘের মতন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে চেপে ধরলেন আমার দুই স্কন্ধ দেশ। তার বিকৃত মুখখানা এগিয়ে এলো আমার মুখের খুব কাছে, এবং তারপরেই তার চোখ পড়ল আমার গলায় ঝোলানো কবচখানার দিকে। দেখতে দেখতে তার মুখখানা আবার শান্ত হয়ে এলো। অনেকটা প্রকৃতস্থ হয়ে তিনি বললেন, বিনয়বাবু, সাবধানে থাকবেন। আমার বাড়িতে রক্তপাত করা নিরাপদ নয়। তারপর হঠাৎ সামনের দিকে হেঁট হয়ে পড়ে আর সেখানা তুলে নিয়ে সক্রোধে তিনি বললেন, এই আরশি হচ্ছে সর্বনাশের জিনিস। মানুষ নিজের আমিত্বকে বড় করে দেখবার জন্য সৃষ্টি করেছে এই আরশি। চুলোয় যাক, চুলোয় যাক। বলতে বলতে জানলার ধারে গিয়ে আরশিখানা তিনি ছুঁড়ে ফেলে দিলেন বাইরের দিকে। তারপর আর কোনো কথা না বলেই হন হন করে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে গেলুম। কি থেকে কি যে হলো আর কেন যে হলো তার কোনো হদিশ খুঁজে পেলুম না। পরে পরে মনের ভেতর জাগলো তিনটি অদ্ভুত প্রশ্ন। আরশিতে রাজার ছায়া পড়ল না কেন? আমার চিবুকের রক্ত দেখে রাজার মুখের ভাব অমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? আর আরশি দেখে তার অতটা রাগের কারণই বাকি। রাত্রির সন্তান। আমি বন্দী। হ্যাঁ, এই বিষয়ে আর কোনো সন্দেহই নেই। আজকে জানতে পেরেছি এই ভয়াবহ সত্য কথাটা। কেমন খেয়াল হলো দোতলা থেকে নেমে প্রকাণ্ড সদর দরজাটার কাছে গেলুম। ইচ্ছে ছিল একবার বেরিয়ে বাইরের চারিদিকটা ঘুরে আসি, কিন্তু দরজার পাল্লা টানতে গিয়ে দেখি বাইরে থেকে সেটা বন্ধ। তখন ভেতরে ফিরে এসে একতলার চারিদিক অন্বেষণ করতে লাগলো, বাইরে বেরোবার যদি আরো কোনো দরজা থাকে। লম্বায় চওড়ায় প্রায় 200 ফুট ব্যাপী প্রকাণ্ড চতুষ্কোণ উঠোন, তার চারধারে প্রশস্ত দর দালান, এবং তারপর সারি সারি ঘরের পর ঘর। কিন্তু প্রত্যেক ঘরের দরজাতেই বড় বড় কুলুপ লাগানো, এবং কোনো দিকেই জনপ্রাণীর সাড়া নেই। সেখানকার অখণ্ড স্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে মনে হলো আমি যেন কোনো অভিশপ্ত পরিত্যক্ত হানা বাড়ির ভেতরে এসে পড়েছি। প্রাঙ্গণের আর এক দিক দিয়ে আরেকটি পথ আছে, এবং সেই পথের শেষেও আরও একটি বন্ধ দরজা। খুব সম্ভব এটা হচ্ছে এক মহল থেকে অন্য মহল যাওয়ার পথ, কারণ সেখানকার রাজা রাজদের প্রাসাদে বা কোনো ধনী ব্যক্তির অট্টালিকায় 3-4টির কম মহল থাকতো না। এখানকার অন্য মহলে কি আছে তা জানবার কোনো উপায় নেই, কেননা ওদিকে যাওয়ার যে একটি মাত্র দ্বার তাও ওপাশ থেকে বন্ধ করে রাখা হয়েছে। আবার ওপরে লাইব্রেরি ঘরে গিয়ে এসে বসলুম। এমনভাবে নিজেকে বন্দি বলে বুঝে মনটা বড়ই খারাপ হয়ে গেল। 2-3খানা কেতাব নিয়ে নাড়াচাড়া করলুম, পড়তে ভালো লাগলো না। উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। নিচেই দেখা যাচ্ছে বিশালগড়ের বিস্তৃত অঙ্গন। একসময় অঙ্গনের সমস্তটাই যে পাথর দিয়ে বাঁধানো ছিল দেখলেই সেটা বোঝা যায়,
কিন্তু এখন অধিকাংশই প্রস্তর খণ্ডই স্থানচ্যুত বা চূর্ণ বিচূর্ণ হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। সেই সব শৈবাল চিত্রিত শিলাখণ্ড দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে তাদের ওপর দিয়ে বয়ে গিয়েছে বহু শতাব্দীর ঝড় ও বৃষ্টি। অঙ্গনের যেসব জায়গার পাথর সরে গিয়েছে সেসব স্থান বন্য লতাগুল্ম ও ঝোপঝাড়ের দ্বারা সমাবৃত। অঙ্গনের পর বিশালগড়ের সুউচ্চ এবং সুদীর্ঘ প্রস্তর প্রাচীর। ভূমিতল থেকে তার উচ্চতা 50 ফুটের কম নয়। এই প্রাচীর লঙ্ঘন করে কোনো মানুষের পক্ষেই ভেতর থেকে বাহির বা বাইরে থেকে ভেতরে আসা সম্ভবপর নয়। প্রাচীরের ওপাশে দেখা যাচ্ছে পাহাড়ের পর পাহাড় এবং কোথাও বা সুদূর বনের সুনীল রেখা, এবং তার উপরে নত হয়ে পড়েছে সূর্যের অস্তরাগ রেখায় বিচিত্র নীল আকাশ। বাইরে থেকে ভেসে আসছে স্বাধীন বিহঙ্গদের কলকাকুলি। তাদের সেই মুক্ত প্রাণের সঙ্গীত শুনে আমার প্রাণে জাগল দীর্ঘশ্বাস। স্বাধীন, তারা স্বাধীন, কিন্তু আমি বন্দী। নিচের সদর দরজা খোলার শব্দ পেলুম। গবাক্ষ দিয়ে হেঁট হয়ে দেখি রাজা বাড়ির ভেতরে প্রবেশ করছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলুম। 6-7 মিনিট কেটে গেল। রাজা তবু আমার কাছে এলেন না। কৌতূহলী হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়লুম। দেখলুম আমার শোবার ঘরের দরজাটা আধখানা খোলা রয়েছে। আলতো পায়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে সবিস্ময় দেখলুম আমার জন্যে রাজা স্বহস্তে শয্যা রচনা করছেন। নিঃশব্দে আবার ফিরে এলুম লাইব্রেরি ঘরে। তাহলে আমি মনে মনে যে সন্দেহ করেছিলুম তা মিথ্যে নয়। এই বিশাল অট্টালিকায় রাজা রুদ্রপ্রতাপ একাকী বাস করেন। এমনকি আমার জন্যে তাকে আহার্য আর শয্যা পর্যন্ত প্রস্তুত করতে হয়। এখানে যখন রাজা আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তি নেই, তখন টোঙার যে চালক সরাই থেকে আমাকে এখানে নিয়ে এসেছিল সেও তাহলে রাজা ছাড়া আর কেউ নয়। এতক্ষণ পরে আমার মনে পড়ল, অন্ধকারে আমি টোঙা চালকের মুখ একবারও দেখতে পাইনি। নিশ্চয়ই রাজা ইচ্ছে করেই গ্রহণ করেছিলেন অন্ধকারের সেই সুযোগ। দুশ্চিন্তা আচ্ছন্ন হয়ে গেল আমার সমস্ত হৃদয় মন। সেই ভয়াবহ টোঙা চালক, যার দেহ ভেদ করে ওপাশের আলো দেখা যায়, যার একটিমাত্র নীরব ইঙ্গিতে ক্ষুদিত নেকড়ে বাঘের দল শিকার ছেড়ে অদৃশ্য হয়, এবং যার 2 বাহুতে আছে ভীমের মতন অসাধারণ শক্তি। সরাইখানায় যা শুনেছিলুম আবার সেই কথা একে একে মনে পড়তে লাগল। তারা সকলেই এক বাক্যে আমাকে এখানে আসতে মানা করেছিল। অনেকে শরীরী প্রেতের কথা বলে আমাকে ভয় দেখাতেও ছাড়েনি। আর সেই পুত্রহারা বৃদ্ধা যে রক্ষা কবচ ঝুলিয়ে দিয়েছিল আমার কণ্ঠদেশে, তার কথা ভেবে আমার সমস্ত অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল। আমার অবিশ্বাসী মন তখন এই কবচের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারেনি, কিন্তু এখন এই কবচখানা যে আমার গলায় ঝুলছে এটা ভেবেও আমি অনেকটা আশ্বস্ত হতে পারলুম। এরপর আমার কি করা উচিত? আমার প্রথম কর্তব্য হচ্ছে রাজাকে জানতে না দেওয়া যে আমি তার কোনো গুপ্ত কথা আবিষ্কার করতে পেরেছি। রাজা যে ইচ্ছে করেই আমাকে এখানে বন্দী করে রাখতে চান এটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু নিজেকে আমি যে বন্দী বলে জেনেছি এই ভাবটা কিছুতেই তার কাছে প্রকাশ করা যাবে না। আমার দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদাই দৃষ্টিকে সজাগ রাখা এবং রাজা কি করছেন না করছেন পদে পদে সেই দিকে লক্ষ্য রাখা। জনশূন্য বিশাল ঘরে আমি বন্দী। এখন একমাত্র নিজের বুদ্ধি ব্যবহার করা ছাড়া আমার মুক্তি লাভের আর কোনো উপায় নেই। রাজা রুদ্রপ্রতাপ এই ঘরে প্রবেশ করলেন। তার পরনে সেই ঘনকৃষ্ণ পরিচ্ছদ। আজ নতুন চোখে তার দিকে তাকিয়ে দেখলুম রাজার বর্ণ গৌর বটে, কিন্তু তার হাত ও মুখের শুভ্রতার ভেতরে রক্ত আভার কোনো রকম আভাস নেই। বহুক্ষণ মৃত মানুষের মতন তার দেহের বর্ণ হচ্ছে পাণ্ডুর। কালো পোশাকের ভেতরে সেই পাণ্ডুরতা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। রাজা রুদ্রপ্রতাপ এসেই বললেন, বিনয় বাবু,
আপনাদের ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সেই বাড়িখানা কেনবার জন্য আমার প্রতিনিধি আজকেই কলকাতায় যাত্রা করেছেন। আমি বললুম, রাজা বাহাদুর, তাহলে আমার কর্তব্য তো শেষ হয়েছে, আমিও তো এখন অনায়াসেই কলকাতায় চলে যেতে পারি। এত শীঘ্র? আমি স্বাধীন নই, হপরের কর্মচারী মাত্র। বলে এসেছি 3-4 দিনের বেশি এখানে থাকবো না। যথাসময়ে কলকাতায় না ফিরলে আমার ওপরওয়ালা অসন্তুষ্ট হতে পারেন। রাজা রুদ্রপ্রতাপ মাথা নেড়ে বললেন, না না বিনয় বাবু, তা হতেই পারে না। আপনাকে আমার ভালো লেগেছে, এত শীঘ্র আপনাকে ছাড়া হবে না। আরও কিছুদিন আমার আতিথ্য স্বীকার করতেই হবে। নাচারভাবে বললুম, বেশ, তাহলে আর উপায় কি। হঠাৎ আমার দিকে দৃষ্টি স্থির করে গম্ভীর ও কঠিন স্বরে রাজা রুদ্রপ্রতাপ বললেন, আর একটা কথা আপনাকে আর একবার স্মরণ করিয়ে দিই। আপনাকে যে কয়টি ঘর ব্যবহার করতে দিয়েছি, তাছাড়া আর কোনো ঘরেই আপনি যেন ঢোকার চেষ্টা না করেন। এই প্রাসাদ হচ্ছে অনেক কালের পুরনো, এর মধ্যে সঞ্চিত হয়ে আছে বহু কালের বহু প্রাচীন স্মৃতি। অনেক স্মৃতি সুখের নয়, তারা আনন্দ দেয় না, ভয় দেখায়। নিজের সীমা অতিক্রম করলে আপনাকে রীতিমতো বিপদগ্রস্ত হতে হবে। আর সেই সব বিপদ এমন কল্পনাতীত যে... বলতে বলতে হঠাৎ তিনি থেমে গেলেন এবং উৎকর্ণ হয়ে কি যেন শুনতে লাগলেন। আমিও শোনবার চেষ্টা করলুম। জানলা দিয়ে দেখলুম বাইরের সমস্ত দৃশ্য লুপ্ত হয়ে নেমে এসেছে সন্ধ্যের অন্ধ জবনিকা। চারিদিক স্তব্ধ, পাখিরাও নীরব। কিন্তু সেই স্তব্ধতা বিদীর্ণ করে দূর থেকে ভেসে ভেসে আসছে এমন এক রোমাঞ্চকর ধ্বনি যা হিম করে দেয় বুকের রক্ত। তা হচ্ছে একদল নেকড়ে বাঘের গর্জন। রাজা রুদ্রপ্রতাপের 2 চক্ষু যেন জ্বলে উঠল উৎকট আনন্দে। ধীরে ধীরে তিনি বললেন, শুনুন শুনুন, রাত্রির সন্তানদের কণ্ঠস্বর শুনুন। আহা, তারা রচনা করছে কি মধুর সঙ্গীত। আমি অবাক হয়ে তার মুখের পানে তাকিয়ে রইলুম, কোনো কথাই বলতে পারলুম না। রাজা রুদ্রপ্রতাপ অল্প একটু হেসে বললেন, ও বুঝেছি, আপনারা হচ্ছেন শহরের জীব। শিকারীর বন্য আনন্দ অনুভব করবার শক্তি আপনাদের নেই। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন দ্রুত পদে। আমি যেন তলিয়ে গেলুম বিস্ময়ে সাগরে। হৃদয় পূর্ণ হয়ে গেল সন্দেহে এবং আতঙ্কে। এমন সব অপার্থিব কথা আমি ভাবতে লাগলুম, বাইরে যা প্রকাশ করা অসম্ভব। ভগবান আমাকে রক্ষা করুন। ত্রিমূর্তি। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সেইখানেই চুপ করে দাঁড়িয়ে রইলুম। তখন আমার এমন অবস্থা যে ভালো মন্দ কোনো রকম চিন্তা করবার শক্তি আমার ছিল না। মিনিট কয়েক পরে ধীরে ধীরে কেটে গেল আমার সেই আচ্ছন্ন ভাবটা। বাড়ির ভেতরে রাজার কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে দোতলার দালানে গিয়ে দাঁড়ালুম। প্রশস্ত সোপান শ্রেণী দোতলা থেকে আরো ওপরে উঠে গেছে। আনমনার মতো সেই সোপান ধরে আমিও উঠতে লাগলুম ওপর দিকে। দোতলার পর তেতলা পার হয়ে পেলুম মস্ত বড় একটা খোলা ছাদ। ছাদের প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রইলুম। নিজেকে বন্দি জেনে এবং সংকীর্ণ ঘরের ভেতরে বন্ধ হয়ে এতক্ষণ আমার প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। এখন মুক্ত আকাশের তলায় এসে দাঁড়িয়ে মনের ভেতরে জাগলো একটা পরম আশ্বস্তি। সেদিন ছিল প্রতিপদের রাত্রি। সুন্দর আলোকে চারিদিক ঝকঝক করছে, প্রায় দিনের আলোর মতো। রূপলি কিরণ ধারায় দূরের পাহাড়গুলো যেন বিগলিত হয়ে যাচ্ছে। বনে বনে আর উপত্যকায় দুলছে আলো ছায়ার বিচিত্র দোলা। ওই পাহাড়ে যে বিচরণ করে সজাগ মৃত্যুদূতরা, সে কথা ভুলিয়ে দেয় আজকের এই প্রকৃতির জ্যোতির্ময় সৌন্দর্য। তাকিয়ে রইলুম বিমুগ্ধ হয়ে। আচম্বিতে তেতলার একটা গবাক্ষের দিকে আমার দৃষ্টি হলো আকৃষ্ট। সেখানে গবাক্ষের তলা থেকে ভূমিতল পর্যন্ত বাড়ির যে জীর্ণ অংশটা ছিল, তার নানা স্থানেই দেওয়ালের পাথরগুলো দেওয়াল থেকে অল্প স্বল্প বেরিয়ে বেরিয়ে এসেছে।
গবাক্ষের ভেতর থেকে বাইরে এলো আস্তে আস্তে একটা কালো পোশাক পরা মানুষের মূর্তি। এত উঁচু থেকে তার মুখ দেখতে না পেয়েও আমার বুঝতে বিলম্ব হলো না সে মুখ রাজার ছাড়া আর কারুর নয়। তারপর সবাই দেখলুম এক অবিশ্বাস্য দৃশ্য। নিচের দিকে মুখ এবং ওপর দিকে পা করে রাজা দেওয়ালের গা বেয়ে ধীরে ধীরে নেমে যেতে লাগলেন মস্ত একটা সরীসৃপের মতো। প্রথমটি ভাবলুম আমারই বুঝি দেখবার ভুল হয়েছে। তারপর ভালো করে দেখলুম রাজা হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো দিয়ে সেই দেওয়াল থেকে বেরিয়ে পড়া পাথরের ধার চেপে ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। তার ঝলমলে কালো পোশাক দেহের দুই দিকে ছড়িয়ে থাকাতে তাকে মনে হচ্ছিল যেন প্রকাণ্ড একটা বাদুড়ের মতো। ভগবান জানেন এই রাজা কোন জাতীয় জীব। একে মানুষের মতন দেখতে বটে, কিন্তু ইনি কি মানুষ? বাড়িতে সিঁড়ি থাকতেও কোনো মানুষ কি এমন করে দেওয়াল বেয়ে মাটিতে গিয়ে নামতে চায়? কি ভয়ানক জায়গাতেই আমি এসে পড়েছি। দেখছি আমার আর উদ্ধার নেই। গবাক্ষ থেকে প্রায় 100 ফুট নিচে আছে পৃথিবীর দৃশ্য। মাটিতে নামবার পর রাজার মূর্তি আর দেখতে পেলুম না। হয়তো একটা গর্ত বা অন্য কোনো কিছুর ভেতরে ঢুকে তিনি একেবারে অদৃশ্য হয়ে গিয়েছেন। রাজা বাড়ির ভেতরে নেই জেনে একেবারে নিশ্চিন্ত হয়ে সিঁড়ি দিয়ে তেতলার দালানে নেমে এলুম। সেখানে রয়েছে ঘরের পর ঘর। টর্চটা আমার সঙ্গেই ছিল। টর্চের আলো ফেলে ঘরের দরজাগুলো পরীক্ষা করতে লাগলুম। প্রত্যেক দরজাতেই রয়েছে এক একটা বড় কুলুপ। দরজাগুলো পুরাতন বটে, কিন্তু কুলুপগুলো নতুন, যেন সবে কিনে এনে লাগানো হয়েছে। দরজার পর দরজার উপরে দৃষ্টি চালনা করতে করতে সেই সুদীর্ঘ দালানের শেষ পর্যন্ত পেরিয়ে গেলুম। সেখানে দুটো ছোট ছোট কুঠুরির দরজা ছিল খোলা, কিন্তু ভেতরে ঢুকে কেবল ধুলো আর আবর্জনা আর ওই 2-4টে ভাঙাচোরা সেকেলে আসবাব ছাড়া আর কিছু নেই। দেখতে পেলুম না। বোধহয় এই দুটো হচ্ছে পরিত্যক্ত ঘর। তারপরেই আরেকটা দরজা এবং বাহির থেকে কেবলমাত্র শেকল তুলে সে দরজাটা বন্ধ করা আছে। শেকল খুলে ঘরে প্রবেশ করলুম। মস্ত ঘর হলের মতো বড়। একপাশে ষাঁড় গাঁথা জানলাগুলোর ভেতর দিয়ে চাঁদের আলো ঢুকে সমস্ত ঘরখানাকে অনেকটা স্পষ্ট করে তুলেছে। একটা জানলা দিয়ে বাইরে দৃষ্টি চালনা করে দেখলুম বিশালগড়ের প্রাসাদের এক পাশে অদূরেই রয়েছে একটা উপত্যকা। তারপরেই অনেকগুলো পাহাড়ের পর পাহাড় আর শিখরের পর শিখর ক্রমেই আকাশের দিকে উঁচু হয়ে উঠে গিয়েছে। ঘরের ভেতরটা পরীক্ষা করতে লাগলুম। এ ঘরটা খুব বেশি পরিষ্কার না হলেও এখানে ধুলো জঞ্জালের কোনোই বাড়াবাড়ি নেই। কয়েকটা সোফা, কোচ, চেয়ার, লেখবার টেবিল ও সাজ পোশাক পরবার টেবিল প্রভৃতি আসবাবও রয়েছে, কিন্তু কোনো আসবাবই একালের উপযোগী নয়। তবে এটুকু কেবল অনুমান করতে পারলুম খুব সম্ভব এটা হচ্ছে কোনো স্ত্রীলোকের ঘর। সেখানে বোধহয় রাজবাড়ির কোনো নারী এই ঘরটা ব্যবহার করতেন। মনের ভেতরে জাগলো কেমন শ্রান্তির ভাব। শরীর যেন এলিয়ে পড়তে চাইলে একটা সোফার উপরে ঝুপ করে বসে পড়লুম। তারপর সেই আধা আলো আধা অন্ধকারে আমার চোখের ওপর ধীরে ধীরে ঘনিয়ে এলো তন্দ্রার আমেজ। একটা অসীম স্তব্ধতাকে বুকের ভেতর অনুভব করতে করতে বোধহয় আমি ঘুমিয়েই পড়লুম। রাজা যে আমাকে বলেছিলেন আমার জন্য নির্দিষ্ট ঘরের বাইরে অন্য কোথাও গেলে সমূহ বিপদের সম্ভাবনা, একথা আমার একবারও মনে পড়ল না, এবং মনে পড়লেও হয়তো আমি তার হুকুম মানলুম না। তার অবাধ্য হওয়া এখন আমার কাছে বিশেষ একটা আনন্দের মতো। খানিকক্ষণ পরে মনে হলো ঘরে আমি আর একলা নই। আমি স্বপ্নলোকে বিচরণ করছিলুম কিনা জানি না, কিন্তু চোখ খুলেই দেখলুম চন্দ্রালোকে সমুজ্জ্বল ঘরের একটা অংশ। সেইখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে 3 জন সুন্দরী তরুণী। আশ্চর্য এই, তারা চাঁদের আলোর দিকে পেছন করে দাঁড়িয়েছিল বটে, তবু মূর্তিগুলোর সামনের দিকে মেঝের উপরে নেই কারুর দেহের ছায়া। যেমন সঙ্গীতের ধ্বনি জাগে, তাদেরও হাসির ধ্বনি সেরকমই সুমধুর। একটি মেয়ে বললে, দিদি এগিয়ে যা, প্রথমে তোরই পালা। আর একজন বললে,
লোকটার বয়স দেখছি কাঁচা, নিশ্চয়ই এর রক্ত খুব তাজা। এই অদ্ভুত উক্তি শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কিন্তু কি যেন মোহিনী মোহে অভিভূত হয়ে আমি একটুও নড়তে, উঠতে, বসতে বা দাঁড়িয়ে উঠতে পারলুম না। অত্যন্ত অসহায়ের মতো বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম। একটি তরুণী এগিয়ে এসে আমার সোফার পাশে হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়ল। ধীরে ধীরে তার মুখ আমার দিকে ঝুঁকে পড়তে লাগলো এবং তার দুই চক্ষে জাগলো একটা উৎকট ও ক্ষুধিত আনন্দের দীপ্তি। তারপরেই আমার কণ্ঠদেশে অনুভব করলুম দুটো ধারালো দাঁতের দংশন। কিন্তু আমার গলার উপরে তার দাঁত দুটো ভালো করে চেপে বসতে না বসতেই ঘরের ভেতরে আবির্ভূত হলো আর একটি সুদীর্ঘ মূর্তি। দেখেই চিনলুম স্বয়ং রাজা রুদ্রপ্রতাপ। রাজার চোখ দুটো জ্বলছে জ্বলন্ত অঙ্গার খণ্ডের মতো। সে চক্ষের দীপ্তি যেন ভয়ানক নরকাগ্নির মতন। যে তরুণী আমার কণ্ঠের উপরে দংশন করেছে, রাজার একখানা বলবান হাত বেগে গলা চেপে ধরে এক টানে তাকে দাঁড় করিয়ে ঠেলে দূরে সরিয়ে দিলে। ভীষণ ক্রোধে কাঁপতে কাঁপতে তিনি বললেন, কোন সাহসে তোরা এর কাছে এসেছিস? কোন সাহসে তোরা এর উপর নজর দিয়েছিস? আমি কি তোদের মানা করিনি? চলে যা, চলে যা এখান থেকে। এই লোকটার উপর আমি ছাড়া আর কারোর অধিকার নেই। তিন তরুণী আনন্দহীন তীক্ষ্ণ হাস্যধ্বনিতে সমস্ত ঘরখানা পরিপূর্ণ করে তুললে। সে কি অলৌকিক হাসি! আমার প্রাণ যেন হৃদয়ের মধ্যে মূর্ছিত হয়ে পড়তে চাইল। একটি তরুণী বললে, আমাদের উপর তোমার কোনো দয়া নেই? রাজা খুব মনোযোগের সঙ্গে দৃষ্টিপাত করলেন আমার মুখের উপরে। তারপর ফিরে সহজভাবে সান্ত্বনা ভরা মৃদু কণ্ঠস্বরে বললেন, তোদের উপর আমার যে দয়া আছে এ কথা কি তোরা জানিস না? আচ্ছা, এ লোকটাকে নিয়ে আগে আমার কাজ শেষ হোক, তারপর এসে সঁপে দেব তোদের হাতে। এখন যা, যা, চলে যা। আমাকে এখন একে জাগাতে হবে। আর একজন তরুণী বললে, আজকে তাহলে আমাদের উপবাস? না, কে তোদের উপবাস করতে বলেছে? এই নেই। বলেই তিনি একটি পোঁটলা মেজের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। পোঁটলাটা মাটির ওপরে পড়েই নড়ে নড়ে উঠল, যেন তার ভেতরে আছে জীবন্ত কোনো কিছু। একটি স্ত্রীলোক পোঁটলাটার উপরে ঝাঁপিয়ে পড়ল বাঘিনীর মতো মহা আগ্রহে। তারপর পোঁটলাটা তাড়াতাড়ি খুলে ফেললে। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম একটা হাঁপিয়ে ওঠা চাপা গলার কান্নার শব্দ। কেঁদে উঠল যেন কোনো কচি শিশু। তারপরে নিদারুণ ভয়ে স্তম্ভিতের মতন দেখলুম সেই ভয়ানক পোঁটলাটা নিয়ে স্ত্রীলোক তিনটে একসঙ্গে ছুটে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। কেমন করে বেরিয়ে গেল আমি জানি না, কারণ যেখান দিয়ে তারা অদৃশ্য হলো সেখানে দরজা বা গবাক্ষ কিছুই ছিল না। তারা মিশিয়ে গেল যেন চাঁদের আলোর সঙ্গে। তারপরেই জানলার ভেতর দিয়ে ঘরের বাইরে তাকিয়ে দেখলুম শূন্যের মধ্যে ভেসে যাচ্ছে যেন তিনটে জীবন্ত ছায়া। আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। নেকড়ের খোরাক। জ্ঞান ফিরে দেখি শুয়ে আছি নিজের বিছানায়। কেমন করে আমি এখানে এলুম? রাজা কি নিজেই আমাকে বহন করে এনেছেন? ভাবতে ভাবতে উঠে পড়লুম। রোদের সোনামাখা আলো এসে পড়েছে ঘরের ভেতরে। সকালের স্নিগ্ধ বাতাসের স্পর্শ পেয়ে কালকের রাত্রের ঘটনাগুলো মনে হতে লাগলো মিথ্যে স্বপ্ন বলে। তারপরেই বোধ হলো আমার গলার এক জায়গায় যেন জ্বালা করছে। সেখানে হাত দিয়েই বুঝলুম আমার গলায় রয়েছে একটা ক্ষত। সামান্য ক্ষত বটে, কিন্তু কাল রাত্রে এইখানেই তো পেয়েছিলুম সর্বনেশে স্ত্রীলোকটার দাঁতের স্পর্শ। বেশ বোঝা যাচ্ছে কাল রাত্রে আমি স্বপ্ন দেখিনি। স্বপ্নের ক্ষত কখনো জাগরণে থাকে না। রোমাঞ্চিত হয়ে উঠল আমার সর্বাঙ্গ। কাল রাত্রে আমি কাদের পাল্লায় গিয়ে পড়েছিলাম? তবে কি তারা প্রেতিনী? চলতি কথায়
বানের বলি পেতনি? প্রেতিনী এত সুন্দরী হয়? রাজাকে দেখতে তো মানুষের মতো, প্রেতিনী কি মানুষের মতো? প্রেতিনী কি মানুষের হুকুম তামিল করে? আর অদ্ভুত রাজাই কি প্রেতিনীদের খোরাক যোগান? ভীষণ ভীষণ এই চিন্তা। আজ থেকে আমি আর রাজার অবাধ্য হব না। সন্ধ্যের পর আর কোনোদিন নিজের সীমানা ছাড়িয়ে বাইরে যাওয়ার চেষ্টা করব না। আবার অন্য ঘরে গেলে আর বোধহয় প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না। আমার পক্ষে এই ঘরই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেদিন দুপুরে বাইরে অঙ্গন থেকে কয়েকজন লোকের গলার সাড়া পাওয়া গেল। জানলার ধারে গিয়ে দেখি সেখানে বসে বা দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। পোশাক দেখে তাদের বেদে বলেই মনে হলো। ভাবলুম, আচ্ছা, এদের সাহায্যে আমার অবস্থার কথা লিখে কলকাতায় লুকিয়ে চিঠি পাঠালে কেমন হয়। এই কথা মনে হতেই ছুটে টেবিলের ধারে গিয়ে বসলুম এবং তাড়াতাড়ি কয়েকটা লাইন লিখে কাগজখানা খামে মুড়ে তার উপরে দিলুম আমার অফিসের ঠিকানা। তারপর সেই খামের সঙ্গে একখানা 10 টাকার নোট এক গাছা সুতো দিয়ে বেঁধে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালুম। আমি হাত নেড়ে ইঙ্গিত করতেই একজন যুবক বেদে আমার জানলার ঠিক তলায় এসে উপস্থিত হলো। যতটা সম্ভব নিচু গলায় তাকে বললুম, এই চিঠিখানা যদি ডাকঘরে দেওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে 10 টাকা বকশিস পাবে। লোকটা আমাকে সেলাম করে হাসি মুখে মাথা নেড়ে জানালে আমার কথা মতো কাজ করতে সে নারাজ নয়। নোটের সঙ্গে চিঠিখানা নিচের দিকে ফেলে দিল। লোকটা আরেকবার সেলাম ঠুকে হন হন করে সেখান থেকে অদৃশ্য হলো। সন্ধ্যাবেলায় রাজা আমার ঘরে এসে হাজির। তিনি আমার পাশে এসে বসলেন এবং অত্যন্ত শান্ত মিষ্ট স্বরে বললেন, একজন বেদে এই চিঠিখানা আমার হাতে দিয়ে গেল। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো, কিন্তু মুখে কোনো কথা বললুম না। রাজা একটুখানি হাসলেন, তারপর পকেট থেকে একটা দেশলাই বের করে একটা কাঠি জেলে চিঠিখানা তার শিখার উপরে তুলে ধরলেন। দেখতে দেখতে পুরে ছাই হয়ে গেল চিঠিখানা। আর একটি মাত্র বাক্য উচ্চারণ না করে রাজা ধীর পদে বেরিয়ে গেলেন বাইরে। হতাশভাবে বসে রইল। ওই বেদেগুলো যে রাজারই লোক সেটা বেশ ভালো করেই বোঝা গেল। চিঠিখানা যে রাজা পড়ে দেখেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যর্থ হলো আমার মুক্তির চেষ্টা। জানলার কাছে দাঁড়িয়েছিলাম দুঃখিতভাবে। বাইরে চন্দ্রালোকের মহা সমারোহ। বন থেকে ভেসে আসছে গানের পাখির কণ্ঠস্বর। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ঐশ্বর্য আজ আমার মন গ্রহণ করতে পারলে না। আমার দৃষ্টি দেখছিল অন্য একটা দৃশ্য। চন্দ্রকিরণের স্থানে স্থানে উড়ে বেড়াচ্ছে যেন অনেকগুলো অতি শুভ্র ধুলোর কোনা, এবং মণ্ডলাকারে উড়তে উড়তে জায়গায় জায়গায় তারা যেন পঞ্জীভূত হয়ে উঠছিল। দৃশ্যটা দেখতে আমার চোখে ভালোই লাগলো। হঠাৎ উপত্যকার দিক থেকে একদল কুকুরের ঘেউ ঘেউ করে আর্তস্বরে কান্না জেগে উঠল এবং আমার দেহের ভেতর দিয়ে বয়ে গেল কেমন একটা চমৎকার শিহরণ। কুকুরের কান্না ক্রমশই জোরালো হয়ে উঠছে এবং সেই ধ্বনি প্রতিধ্বনির সঙ্গে সঙ্গেই চন্দ্রালোকে উত্তপ্ত ধূলিপুঞ্জগুলো যেন নতুন নতুন আকার গ্রহণ করতে লাগলো। আমার মনে হলো কে যেন কোথা থেকে আমাকে ডাকছে আর ডাকছে। সেই অজানার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার কেমন একটা আগ্রহ হতে লাগলো। কানে কানে ও প্রাণে প্রাণে শুনলুম ও অনুভব করলুম সে কি এক অদ্ভুত সম্মোহন মন্ত্র। শূন্যে ধূলিপুঞ্জের নৃত্য হয়ে উঠল দ্রুততর। তারা বেগে সঞ্চালিত হতে লাগলো এপাশে ওপাশে, ওপরে ও নিচে। চন্দ্রালোকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেল কিসের একটি কম্পন। তারপরে ক্রমে ক্রমে সেই ধূলির পুঞ্জগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কিরকম সব আকার লাভ করতে লাগলো। তারপর দেখলুম যেন চাঁদের আলো দিয়ে তৈরি 3টে নারীর মূর্তি। কাল রাত্রে যাদের আমি ও ঘরের ভেতরে সচক্ষে দেখেছিলুম তারা ছাড়া এরা আর কেউ নয়। রাজা কাল বলেছিলেন পরে তাদেরই হাতে আমাকে তিনি সমর্পণ করবেন। এরা কি আজ তারই জন্যে আমাকে আবার দাবি করতে এসেছে? সভয়ে তাড়াতাড়ি দুমদাম শব্দে ঘরের জানলাগুলো বন্ধ করে দিল। আমার কাছে এই অন্ধকার ঘরই নিরাপদ। এখানে নেই বাইরের বিপজ্জনক চন্দ্রালো। জানলা বন্ধ করে অনেকটা নিশ্চিন্ত হলুম। ঘণ্টা 2 কেটে গেল। আমার ঘরের ঠিক ওপরেই ছিল রাজা বাহাদুরের শয়নগৃহ। মনে হলো সেইখানে চেঁচিয়ে কেঁদে উঠল যেন এক কিশোর কণ্ঠস্বর।
তারপর হঠাৎ কণ্ঠরুদ্ধ হলে যেমন হয় তেমন ভাবেই থেমে গেল শিশুর সেই ক্রন্দন। আমার বুকের কাছটা ধরফর করে উঠল। তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরুতে গেলুম, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। হতাশভাবে নিজের বিছানায় এসে বসলুম। কি কর্তব্য তাই চিন্তা করতে লাগলুম। তারপর বাড়ির বাইরে নিচের দিক থেকে তীক্ষ্ণ কণ্ঠে আবার কেঁদে উঠল কোনো এক নারীর কণ্ঠ। আবার ছুটে গিয়ে আমি তাড়াতাড়ি একটা জানলা খুলে দিলুম। মুখ বাড়িয়ে দেখি জানলার ঠিক নিচেই অঙ্গনের ওপরে জানু পেতে বসে আছে উদ্ভ্রান্তের মতো এক নারী মূর্তি। তার এলানো চুলগুলো বিশৃঙ্খল ভাবে এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে এবং দুই হাত দিয়ে এমন ভাবে সে নিজের বুকখানাকে চেপে ধরেছে যে দেখলেই বোঝা যায় অনেক দূর থেকে সে ছুটতে ছুটতে এখানে এসে পড়ে নিজের হাঁপ সামলাবার চেষ্টা করছে। জানলায় আমার মুখ দেখে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। তারপর তীব্র স্বরে চিৎকার করে বললে, দে রাক্ষস, আমার খুকিকে ফিরিয়ে দে। সে আবার জানু পেতে বসলো ও দুই হাত ঊর্ধ্বে তুলে এমন ভাবে আবার সেই কথাগুলো উচ্চারণ করলে যে নিদারুণ দুঃখে বুকটা যেন আমার ভেঙে গেল। দে রাক্ষস, আমার খুকিকে ফিরিয়ে দে। তারপর কাঁদতে কাঁদতে কখনো সে মাটির উপরে আছড়ে পিছড়ে পড়তে ও কখনো দুই হাতে বুক চাপড়াতে চাপড়াতে ও কখনো নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। সে এক মর্মন্তদ দৃশ্য। বোধহয় ওপরের ঘর থেকেই শুনতে পেলুম রাজার কর্কশ কণ্ঠস্বর। তিনি যা বলছিলেন তার একটা বর্ণ বোঝা গেল না, কারণ সে যেন কতগুলো অর্থহীন অদ্ভুত ধ্বনি ছাড়ার কিছুই নয়। সঙ্গে সঙ্গে এদিকেও সুদূর থেকে আকাশ বাতাসকে যেন বিষাক্ত করে তুললে দলে দলে নেকড়ে বাঘের বুভুক্ষু গর্জনের পর গর্জন। রাজা কি তবে তাদেরই আহ্বান করেছেন? মানুষের পক্ষে দুর্বোধ রাজার এই অর্থহীন ধ্বনির অর্থ কি তাহলে নেকড়েদের কাছে সুস্পষ্ট? রাজা কি নেকড়েদের ভাষাও জানেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মূর্তিমান ঝড়ের মতো বেগে একদল নেকড়ে বাঘ রাজার অঙ্গনের ভেতরে এসে অবাগী নারী মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়ল। নারীর কণ্ঠ থেকে আর কোনো শব্দ শোনা গেল না। নেকড়েদের গর্জনও হলো স্তব্ধ। খানিক পরে তারা একে একে লকলকে জিভ দিয়ে নিজেদের মুখ চাটতে চাটতে অঙ্গনের ভেতর থেকে আবার বেরিয়ে গেল। মনে মনে বললুম, মৃত্যুই শ্রেয়, অবাঘের মৃত্যুই শ্রেয়। তার শিশুর কি পরিণাম হয়েছে তা আমি জানি, এরপরেও বেঁচে আর লাভ নেই। কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি? কেমন করে আমি এই ভয়াল রাজা এবং ভীষণ আতঙ্ক এবং অন্ধকার রাত্রির কবল থেকে নিস্তার লাভ করব? এই ভাবতে ভাবতে শ্রান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়লুম। পরদিন আকাশের কোলে খেলা করছে আনন্দময়ী তরুণী উষা। রাত্রে যে আমার মতন জম যন্ত্রণা ভোগ করে, তার কাছে ভোরের আলো যে কতখানি মিষ্টি, ভুক্তভোগী ছাড়া আর কেউই তা বুঝতে পারবে না। বিশালগড়ের উচ্চ তরুণের ঠিক ওপরেই আকাশপথে দেখা দিলে গৌরবময় প্রভাত সূর্য। তাকে দেখেই আমার সমস্ত ভয় সর্বাঙ্গ থেকে খসে পড়ল বিষধরের খোলসের মতো। এইবার আমাকে নামতে হবে কার্যক্ষেত্রে। যা কিছু করবার দিনের আলো থাকতে থাকতেই সব শেষ করে ফেলতে হবে। উঠে দাঁড়ালো। সামনের আলনাটার দিকে নজর গেল। সেটা একেবারেই খালি। সেখানে আমার যত জামা কাপড় ও চাদর সাজানো ছিল সমস্তই অদৃশ্য হয়েছে। তারপর ফিরে তাকিয়ে দেখি আমার পোর্টম্যান্টোটা পর্যন্ত আর ঘরের ভেতরে নেই। এই কীর্তি যে রাজার তাতে আর সন্দেহ নেই। কিন্তু আমি এখন কি করব? আমি যে একেবারে রিক্ত। আমার পরনে আছে কেবল একখানা আধ ময়লা কাপড় আর একটি মাত্র গেঞ্জি। আমার পায়ের 3 জোড়া জুতো পর্যন্ত খুঁজে পেলুম না। এমন বেশে, এমন নগ্ন পদে আমি যে বাড়ির বাইরে যেতে পারবো না। নিশ্চয়ই তাই বুঝেই রাজা এই ব্যবস্থা করেছেন। রাজার দেহ। কিন্তু একটা বিষয় আমার কাছে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কেবল রাত্রিবেলাতেই আমি নানান আতঙ্কের দ্বারা আক্রান্ত হই। রাত্রেই আমার জন্য যেন অপেক্ষা করে অনেক রকম বিপদ আপদ।
আরেকটা আশ্চর্য ব্যাপারেই আজ পর্যন্ত দিনের বেলায় সূর্যাস্তের আগে একদিনও আমি রাজার দেখা পাইনি। এর হেতু কি? পৃথিবী যখন জাগে উনি কি তখন ঘুমন? আর পৃথিবী যখন ঘুমোয় তখনই কি উনি ওঠেন জেগে? আজ সকালে দেখছি আমার ঘরের দরজাটা বাহির থেকে আবার খুলে দেওয়া হয়েছে। খালি পায়ে আর প্রায় অর্ধনগ্ন দেহে আমি এই বিশাল ঘর ছেড়ে পালাতে চেষ্টা করব না, এইটুকু আন্দাজ করি রাজা বোধ হয় নিশ্চিন্ত হয়েছেন আমার সম্বন্ধে। কিন্তু এই বাড়ির ভেতরে চলাফেরার আমার যখন বাধা নেই, তখন দিনের বেলায় এখানকার রহস্যের সমাধান করবার চেষ্টা করলে কেমন হয়? খুব সম্ভব সমস্ত রহস্যের মূল তথ্য খুঁজে পাওয়া যেতে পারে রাজার ওই 3 তলার শয়নগৃহে প্রবেশ করলে। কিন্তু কেমন করে সেখানে যাব? দেখছি যে সে ঘরের দরজা সর্বদাই তালা বন্ধ থাকে। হঠাৎ একটা কথা মনে হলো, আচ্ছা, রাজা নিজের ঘরের গবাক্ষের ভেতর দিয়ে যেভাবে নিচে নেমে আসেন, সেইভাবেই কি কেউ বাহির থেকে দেওয়াল বেয়ে ওপরে উঠে তার ঘরে গিয়ে ঢুকতে পারে না? আমি নিজের চোখে তাকে ওখান থেকে নামতে দেখেছি। চেষ্টা করলে আমি বা কেন ওই পথ দিয়ে ওপরে উঠতে পারবো না? অবশ্য পদে পদে বিপদের সম্ভাবনা, কিন্তু আসুক বিপদ, আমি এখন মরিয়া। এখানে আর কিছুদিন থাকলেও যখন বাঁচব না, তখন বাঁচবার চেষ্টা করেও যদি মরতে হয়, তবে সেটা হবে মন্দের ভালো। বেশ, দেখা যাক, ভগবান আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। জানলার কাছে গিয়ে হেঁট হয়ে দেখলুম আমার ঘরের গবাক্ষের ঠিক নিচে দিয়ে বাড়ির এদিক আর ওদিকে চলে গিয়েছে দোতলার সুদীর্ঘ কার্নিশটা। সেকালকার বড় বড় বাড়ির কার্নিশ এমন চওড়া হতো যে একটু চেষ্টা করলেই তার উপর দিয়ে অনায়াসেই পদচালনা করতে পারা যেত। রাজার 3 তলার ঘর থেকে জীর্ণ দেওয়ালের যে ধার বার করা পাথরগুলো 1 তলা পর্যন্ত নেমে গিয়েছে, আমার এই গবাক্ষ থেকে দেওয়ালের সেই অংশটার দূরত্ব মাত্র কয়েক হাত। সুতরাং ওখানে গিয়ে পৌঁছতে আমাকে বিশেষ বেগ পেতে হবে না বলেই মনে করি। গবাক্ষ দিয়ে বেরিয়ে কার্নিশের ওপরে গিয়ে দাঁড়ালুম। বুকটা একবার কেঁপে উঠল, কারণ এই সেকেলে বাড়ির অতি পুরনো কার্নিশ আমার ভারে যদি হুড়মুড় করে ভেঙে পড়ে, তাহলে বিদায় আমার পৃথিবী, বিদায় আমার বাঁচবার আশা। নিচের দিকে তাকালুম না, হয়তো ভূমিতলের দূরত্ব দেখে মাথা ঘুরে যেতে পারে। দেওয়ালের সঙ্গে মিশিয়ে পায়ে পায়ে রাজার ঘরের নিচেকার এবড়ো খেবড়ো পাথরগুলোর কাছে নিরাপদে গিয়ে পৌঁছলুম। তারপর 2 হাত আর 2 পায়ের সাহায্যে সেই ধার বার করা পাথরগুলো অবলম্বন করে সাবধানে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলুম। এই তো সেই গবাক্ষ, যার ভেতর থেকে বেরিয়ে রাজা সেদিন নিচের দিকে নেমে গিয়েছিলেন। ঘরের ভেতর একবার দৃষ্টি নিক্ষেপ করেই বুকটা আমার দূর দূর করে উঠল। কিন্তু তারপর ভালো করে তাকিয়ে দেখে বুঝলুম ঘরের ভেতরে জনপ্রাণী নেই। জানলার ওপরে হাত চাপড়ে কয়েকবার শব্দ করলুম, ভেতর থেকে তবু কারুর সাড়া শব্দ পাওয়া গেল না। বিশেষ বিস্মিত হলুম। রাজা তাহলে দিনের বেলাতেও ঘরের বাইরে যান, কিন্তু দিনের বেলায় তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি কেন? আমার সামনে আবির্ভূত হয়েছেন তিনি কেবল নিশাচর রূপেই। কতকটা আশ্বস্ত হয়ে গবাক্ষ পথ দিয়ে ঘরের ভেতরে গিয়ে নামলুম। গৃহতল মর্মর মণ্ডিত বটে, কিন্তু ধুলোর প্রলেপে ও যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে মর্মরের তাজা শুভ্রতা। সেই প্রশস্ত ঘরের চারিদিকেই রয়েছে হরেক রকম আসবাব। প্রত্যেক আসবাবই অত্যন্ত গুরুভাব ও বহুকাল আগেকার। এসব আসবাব যে ব্যবহৃত হয় এমন কোনো প্রমাণও পেলুম না। এক জায়গায় রয়েছে মস্ত বড় সেকেলে টেবিল, তার উপরে স্তূপীকৃত হয়ে আছে অনেক রকম স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণস্তূপের ওপরেও জমে উঠেছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলোর স্তর। বোঝা গেল সেসব মুদ্রাও অনেক কাল স্পর্শ করা হয়নি। মুদ্রাগুলো পরীক্ষা করলুম, কোনো মুদ্রারই বয়স 300 বছরের কম নয়। তাহলে কি বুঝতে হবে? এইসব স্বর্ণ মুদ্রা 3 শতাব্দীর মধ্যে কোনো মানুষের ব্যবহারে আসেনি। কেবল কি মুদ্রা, মণিমুক্ত খচিত ভারী ভারী কত রকম জড়োয়ার গয়না, সেরকম গহনাও একালে কারুর দেহেই শোভা পায় না।
অবাক হয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এ কি অদ্ভুত ঘর! এখানে এসে দাঁড়ালে বর্তমানের আধুনিকতা যেন চোখের সম্মুখ থেকে বিলুপ্ত হয়ে যায় এবং সুদূর অতীতের সমস্ত রহস্য যেন কার জাদুমন্ত্রে জীবন্ত হয়ে আবার আত্মপ্রকাশ করে। শুনেছিলাম এটা নাকি রাজার শয়ন গৃহ, কিন্তু তিনি শয়ন করেন কোথায়? চারিদিকে তাকিয়েও কোনো খাট, পালঙ্ক, এমনকি ঘরের মেঝেতে পাতা কোনো শয্যা পর্যন্ত আবিষ্কার করতে পারলুম না। এটা শয়নগৃহ হলে মানতে হয় এর মালিক শয়ন করেন ধূলি ধূসর নগ্ন মেঝের উপরে, কিন্তু সেটাও সম্ভবপর বলে মনে হলো না। ঘরের ভেতরে দেখলুম একদিকের দেওয়ালের গায়ে রয়েছে আর একটা দরজা। তার পাল্লা দুখানা বন্ধ ছিল বটে, কিন্তু ঠেলতেই খুলে গেল। আলো আধারের মধ্যে দেখা গেল একটা সরু পথ। অগ্রসর হয়ে পথের শেষে দেখলুম সংকীর্ণ এক ষাঁড় সিঁড়ি ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে নিরন্ধ্র অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছে। সেরকম অন্ধকারের মধ্যে আত্মসমর্পণ করতে হলো না, আবার ঘরের ভেতরে ফিরে এলুম। সেখানে খোঁজাখুঁজি করে একটা টেবিলের তল থেকে বের করলুম সেকেলে এক বাতি দান। তার উপরে রয়েছে 3 ভাগের 1 ভাগ পোড়া একটা বাতি। বাতির মুখে আলো জ্বেলে আবার সেই সরু পথটার ভেতর দিয়ে এগিয়ে সিঁড়িগুলোর কাছে গেলুম। তারপর খুব সাবধানে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করলুম, সিঁড়ির প্রত্যেক ধাপেই জমে আছে যে কত যুগের পুরাতন ধুলো, আন্দাজে তা হিসেব করে বলা অসম্ভব। মনে হলো শতাব্দীর পরে এই সিঁড়িগুলোর ওপর সর্বপ্রথম পড়ল আমার পদচিহ্ন, কারণ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেও ধুলোর পটে পেলুম না আর কারুর পায়ের দাগ। ভাবতে লাগলো, প্রাসাদের 3 তলায় রাজার শয়নগৃহের পাশে এক ষাঁড় সিঁড়ি থাকার সার্থকতা কি? তবে কি এর নিচে আছে সেকালকার চোরা কুঠুরির মতো কোনো একটা জায়গা, সমূহ বিপদের সময় যার ভেতরে আত্মগোপন করা যায়? ক্ষীণ দীপালোকের ধাক্কায় অন্ধকারের নিবিড়তাকে অল্প অল্প সরিয়ে নিচের দিকে যতই নেমে যাচ্ছি, মনের ভেতরে ততই প্রবল হয়ে উঠছে একটা রোমাঞ্চকর অপার্থিব ভয়। আমার আত্মা যেন অনুভব করতে লাগলো ইহলোকের দিকে পেছন ফিরে এগিয়ে চলেছে সে অলৌকিক এক রহস্যের অভিমুখে। অবশেষে বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে যেখানে গিয়ে দাঁড়ালুম, সেখানে পায়ের তলায় পেলুম শীতল কাঁচা মাটির স্পর্শ। বোধহয় আমি আবার নেমে এসেছি বাড়ির 1 তলায়। সামনে আবার একটা গলি পথ, সেখানে বন্ধ হাওয়ায় জমে রয়েছে কেমন একটা ভীষণ দুর্গন্ধ। সে যেন কোনো গলিত শবদেহের দুর্গন্ধ, তা সহ্য করা অসম্ভব। তাড়াতাড়ি নাকে কাপড় চাপা দিলুম, কিন্তু তবু তার কবল থেকে নিস্তার পেলুম না। দ্বিগুণতর ভয়ে বুকের ভেতরে জাগলো ঘন ঘন কম্পন। আমি কোথায় যাচ্ছি? কিসের এই দুর্গন্ধ? প্রশ্নের উত্তর খুঁজে পেলুম না বটে, তবু যেন নিজের অজ্ঞাত সারেই পদচালনা করে গলিপথটার শেষে গিয়ে পেলুম আর একটা অত্যন্ত নিচু ও সংকীর্ণ ঘর। সেখানকার বাতাস পর্যন্ত যেন বিষাক্ত, প্রতি মুহূর্তে শ্বাস যেন রুদ্ধ হয়ে আসে। সেখানকার অন্ধকার এমন পঞ্জীভূত যে ক্ষীণ দীপশিখাটাকেও দেখাতে লাগলো তার গায়ে একটা তুচ্ছ রক্তহীন ও হলদে ক্ষত চিহ্নের মতো। সেখানকার আনাচে কানাচে দৃষ্টিহীন দৃষ্টি মেলে আমার পানে তাকিয়ে আছে যেন এমন সব অভাবিত বিভীষিকা, যে কোনো মুহূর্তে যারা সাক্ষাৎ মৃত্যুর মতো দৃশ্যমান হয়ে এক ফুৎকারে নিভিয়ে দিতে পারে জীবন প্রদীপের শিখা। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব বিসদৃশ চিন্তাকে মনের ভেতর থেকে তাড়াবার চেষ্টা করতে লাগলুম। মনে মনে নিজের মনকে ডেকে নিজেই বলে উঠলুম, তুমি জাগ্রত হও, ভুলে যাও অন্য সব তুচ্ছ ভাবনা। তুমি এসে পড়েছ এখন রহস্যের শেষ প্রান্তে, এখন আর ইতস্তত করলে চলবে না। ভিজে স্যাঁতস্যাঁতে দেওয়ালের গায়ে ছিল একটা কুলুঙ্গি, তার উপরেই রেখে দিলুম বাতি দানটা। ঘরের কোনো দিকেই কোনো কিছুই নেই, কেবল মাঝখানে পড়ে আছে প্রকাণ্ড একটা কাঠের বাক্স। ভেবে দেখলুম বাক্সটা লম্বায় 5 হাত, চওড়ায় 2 হাত, খুব মজবুত পুরো কাঠ দিয়ে তৈরি সেই বাক্সটা। তার ডালাটা এত ভারী যে টেনে তুলতে যথেষ্ট শক্তির দরকার হয়। কিন্তু ডালা তুলে একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম বিদ্যুতাহতের মতো।
দুঃস্বপ্নেও এমন দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। কি ভয়ানক, কি ভয়ানক! বাক্সের মধ্যে লম্বমান হয়ে শুয়ে রয়েছে রাজার দেহ। বুঝতে পারলুম না যে সে দেহ মৃত কি নিদ্রিত, কারণ তার দুই চক্ষুই ছিল বটে উন্মুক্ত ও আড়ষ্ট, কিন্তু মৃতের চক্ষে থাকে যেরকম অস্বাভাবিক ভাব, এখানে তার কোনো চিহ্ন নেই। মুখের বিবর্ণতার মধ্যেও ফুটে আছে যেন জীবনের তপ্ততা, এবং ওষ্ঠাধারের আরক্ত আভাও মলিন হয়ে যায়নি কিছুমাত্র। কিন্তু জ্যান্ত মানুষের বুক যেমন শ্বাস প্রশ্বাসে ওঠে এবং নামে, এই দেহে তার কোনো চিহ্নই নেই। বক্ষস্থল একেবারে স্থির। আমি রাজার উপরে নত হয়ে পড়লুম। জীবনের একটুখানি ইঙ্গিত পাওয়ার জন্য অনেক চেষ্টা করলুম, কিন্তু বৃথা, বৃথা, বৃথা। আচম্বিতে লক্ষ্য করলুম রাজা সেই আড়ষ্ট মৃত চক্ষুর ভিতরেও ফুটে আছে একটা বিজাতীয় ঘৃণার ভাব। সে চক্ষু দুটো আমাকে যে দেখতে পাচ্ছে না এবং আমার সম্বন্ধে তারা সম্পূর্ণ অচেতন, এটা আমি বুঝতে পারলুম বটে। কিন্তু সেই মারাত্মক মরা দৃষ্টি আমার অন্তরাত্মার মধ্যে করতে লাগলো আতঙ্ক বৃষ্টি। সহ্য করতে পারলুম না। প্রাণপণে ছুটে সেখান থেকে আমি পালিয়ে এলুম। এমনকি বাতি ডানটাও তুলে নিয়ে আসবার অবসর পর্যন্ত পেলুম না। আজ নয় কাল। সূর্য অস্তাচলে নেমে গিয়েছিল, কিন্তু তখনও আকাশের মেঘে মেঘে খেলা করছিল খানিকটা পরিত্যক্ত রক্তরাগ। আর একটু পরেই হবে তিমিরাবগুণ্ঠিতা সন্ধ্যার আগমন। আজও আমি ওপরের খোলা ছাদে একলা দাঁড়িয়েছিলাম। আবার বন্দি জীবন এখানকার মুক্ত আলোক ও বাতাস ছাড়া আর কিছুই উপভোগ করবার উপায় নেই। তাই মাঝে মাঝে ছাদে না এসে থাকতে পারি না। হঠাৎ দেখলুম রাজার ঘরের গবাক্ষের কাছে কি যেন একটা নড়ে নড়ে উঠছে। ভালো করে দেখেই আমার চোখ উঠল চমকে। এ যে একখানা ভয়ঙ্কর কালো মুখ। মানুষের মুখ নয়, কোনো কুৎসিত জন্তুর মুখ। তার দুটো ছোট ছোট চোখে কি ভীষণ তীব্রতা। মনে হলো জ্বলন্ত চোখে সেই মুখখানা তাকিয়ে আছে আমার পানে। আলোক যখন অস্পষ্ট, তখন ওটা যে কি জন্তু তা আন্দাজ করা গেল না। তারপর আমার দৃষ্টিকে অধিকতর বিস্মিত করে সেই জন্তুর সমস্ত দেহটা করলে আত্মপ্রকাশ। একটা মস্ত বড় বাদুড়। বাদুড় যে এমনভাবে নিশ্চিন্ত হয়ে মানুষের ঘরে বসে থাকতে পারে সে ধারণা আমার ছিল না। তারপরই মনে হলো রাজা তো মানুষের দেহেও মানুষ নন। তাকে অমানুষ বললেও কোনো অত্যুক্তি হয় না। এমন অমানুষের সঙ্গে যে বাদুড় ও পেচক প্রভৃতির অমঙ্গলকর জীব বাস করবে তাতে আর সন্দেহ কি। বাদুড়টা তখনও মুখ ফিরিয়ে আছে আমার দিকে। অমন করেও আমাকে দেখছে কেন? আমাকে দেখে ওর তো লুকিয়ে পড়বার কথা। তাকে ভয় দেখাবার জন্যে আমি জোরে কয়েকবার হাততালি দিলুম। তার দুই ক্রুদ্ধ চোখে ঠিকরে পড়ল যেন আগুনের ফিনকি। তারপর সে হঠাৎ উঠে ছাদের প্রাচীরের ওপরে এসে বসল এবং আমার দীপ্ত চোখে তাকিয়ে রইল আমার মুখের দিকে। এরকম আশ্চর্য বাদুড় জীবনে কখনো দেখিনি। মানুষকেও ভয় করে না, উল্টে মানুষের কাছে এগিয়ে আসে এবং জ্বলন্ত চোখ পাকিয়ে চেষ্টা করে ভয় দেখাবার। একবার ইচ্ছে হলো ছুটে গিয়ে বাদুড়টার ওপরে এক ঘুষি বসিয়ে দিই, কিন্তু তাও পারলুম না। কেমন ভয় ভয় হলো। হয়তো রাজা যেমন মানুষ হয়েও মানুষ নন, এই বাদুড়ের পেছনেও তেমনই কোনো রহস্য আছে। হয়তো এটাকে বাদুড়ের মতো দেখালেও বাদুড় নয়। দূর থেকে তাকে ছুঁড়ে মারবার জন্য ছাদের ওপরে হেঁট হয়ে একখণ্ড স্টক তুলে নিলাম। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাত তুলেই দেখি বাদুড়টার সেখানে নেই। দুদিকে দুখানা পাখনা বিছিয়ে দিয়ে সবেগে উড়ে যাচ্ছে শান্ত আকাশের তলায় প্রকাণ্ড একটা অভিশপ্ত কালো প্রজাপতির মতো। অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে ধীরে ধীরে ধীরে। আর ছাদের ওপরে থাকলে বিপদের সম্ভাবনা। এখনই এখানে এসে দেখা দিতে পারে সেই 3 প্রেতের মূর্তি। তাদের কথা স্মরণ করিয়ে বুক ধরাস করে উঠল। তাড়াতাড়ি নিজের ঘরের ভেতরে পালিয়ে এলুম। তারপর বিছানার ওপর শুয়ে পড়তেই অসময়ে চোখে এলো ঘুম। খানিক পরে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে রাজা রুদ্রপ্রতাপ স্বয়ং। তার মুখ এমন গম্ভীর যে দেখলেই ভয় হয়। কিন্তু রাজা শোনালেন সুমিষ্ট এক আশ্বাস বাণী। অত্যন্ত মধুর কণ্ঠে বললেন,
বন্ধু, এখানে আজই আপনার শেষ রাত্রি। কালকেই আপনি কলকাতায় যাত্রা করতে পারবেন। আমি আজই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আর একটু পরেই আমাকে বিদেশ যাত্রা করতে হবে। বিশেষ এক গোপনীয় কারণে আমাকে বাইরে যেতে হচ্ছে, কিন্তু আপনার যাওয়ার জন্য যা কিছু ব্যবস্থা তা আমি করে যাব। এই হানাবাড়িতে আমাকে একলা থাকতে হবে, এমন চিন্তাও আমার পক্ষে ভয়াবহ। বললুম, আমিও তো আজকেই যেতে পারি। তা হয় না বিনয়বাবু, আমার কোচম্যান আজ এখানে নেই। কিন্তু যদি আপনি আদেশ দেন, তাহলে আমি পায়ে হেঁটেই এখান থেকে যাত্রা করতে পারি। রাজা হাসলেন একটুখানি শান্ত হাসি। আমার সন্দেহ হলো এই শান্ত হাসির পেছনে আছে নিশ্চয়ই কোনো নতুন অশান্তি। তিনি বললেন, সঙ্গের জিনিসপত্র না নিয়েই আপনি চলে যেতে চান? চুলোয় যাক জিনিসপত্র, পরে সেগুলো নিয়ে যাওয়ার জন্য আমি লোক পাঠিয়ে দেব। অতিশয় ভদ্রের মতো মাথা নাড়তে নাড়তে তিনি বললেন, বেশ, তাহলে আসুন বন্ধু। আপনি যদি এখনই যেতে চান, আমি কোনোই বাধা দেব না। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনাকে ধরে রাখতে ইচ্ছা করি না। মন উচ্ছ্বসিত হয়ে উঠল বিপুল আনন্দে, কিন্তু মনের ভাব বাইরে গোপন করে রাজার পেছনে পেছনে আমি অগ্রসর হলুম। সিঁড়ি দিয়ে নিচে নেমে একেবারে সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। রাজা দরজার পাল্লা দুখানা খুলে দিলেন। খানিকটা চাঁদের আলো দ্বার পথের ভেতরে এসে পড়ল। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, শুনুন। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বে তুললেন তার দীর্ঘ একখানা বাহু, এবং তার বাহু ঊর্ধ্বন্বিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ত্রস্ত কর্ণে প্রবেশ করল একদল নেকড়ে বাঘের বীভৎস চিৎকার ধ্বনি। তারপরেই সভয়ে দেখলুম আঙিনা জুড়ে দরজার দিকে পালে পালে ছুটে আসছে নেকড়ের পর নেকড়ে। তাদের ক্রূর চক্ষু ও দাঁতগুলো ঝকঝক করে উঠছে চাঁদের আলোয়। আমি বাড়ির ভেতর পালিয়ে আসবার চেষ্টা করতেই রাজা বজ্র মুষ্টিতে ডান হাতটা চেপে ধরলেন। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলুম না, কারণ চেষ্টা করলেও আমি সফল হতুম না। আগেই ওই বাহুর শক্তির পরিচয় পেয়েছি। নাচার হয়ে তারই পাশে দাঁড়িয়ে রইলুম। হঠাৎ মনে হলো একটা ভয়ানক কথা। নেকড়েগুলো তখন আমাদের খুব কাছেই এসে পড়েছে। দুরাত্মা রাজা কি নেকড়েদের কবলেই আমাকে সমর্পণ করতে চান? তাড়াতাড়ি চেঁচিয়ে বলে উঠলুম, দরজা বন্ধ করুন, আজ আমি এখান থেকে যেতে চাই না। নির্বাক মুখে সশব্দে রাজা দরজার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলেন, এবং নির্বাক মুখেই দুজনে আবার দোতলার ঘরে এসে দাঁড়ালুম। তারপর মৌনব্রত ভঙ্গ না করেই রাজা আবার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। ঘরের দরজাটা ভেতর থেকে আমি বন্ধ করে দিলুম। অল্পক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে আমি যখন শোবার চেষ্টা করছি, তখন হঠাৎ আমার ঘরের দরজার ওপাশে শুনতে পেলুম কাদের কণ্ঠস্বর। ফিসফিস করে কারা যেন কথা কইছে। দরজার ওপরে কান পেতে দাঁড়িয়ে রইলুম। রাজা বলছেন, বিদেয় হ, বিদেয় হ, নিজের জায়গায় চলে যা, এখনো তোদের সময় আসেনি। সবুর কর, ধৈর্য ধর। আজকের রাত হচ্ছে আমার, কাল আসবে তোদের রাত। তারপরেই শুনতে পেলুম নিম্ন অথচ মিষ্টি মেয়ে গলায় খিলখিল করে হাসির রোল। দুর্জয় ক্রোধে স্থান কাল পাত্র সব ভুলে গেল। সশব্দে দরজাটা খুলে দেখলুম সেই তিনটে প্রেতিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের নিজের জিভ দিয়ে ঠোঁট চাটছে। আমাকে দেখেই তারা খলখল অট্টহাস্য করে উঠে দ্রুত পদে সেখান থেকে অদৃশ্য হল। দাঁড়িয়ে রইলুম পাথরের পুতুলের মতো। আজ নয় কাল, আমার অন্তিম কাল কি এতখানি ঘনিয়ে এসেছে? আজ নয় কাল, আজ নয় কাল। ভগবান, ভগবান, ভগবান। মুক্তি। সকাল হওয়ার আগেই আমার ঘুম ভেঙে গেল। আজ আমার মৃত্যুর দিন, কিন্তু মৃত্যু যদি আসে আমি অপ্রস্তুত অবস্থায় আত্মদান করব না। দূর থেকে একটা মোরগ ডেকে উঠে পৃথিবীকে জানিয়ে দিলে আবার এসেছে নতুন প্রভাত। মৃত্যুকে আসন্ন জেনেও মনে হলো প্রসন্ন। বুঝলুম রাত্রি যখন বিদায় নিয়েছে, তার বিভীষিকাগুলো এখন আর আমাকে ভয় দেখাতে আসবে না।
আকাশে যতক্ষণ সূর্য আছে আমিও ততক্ষণ নিরাপদ। কিন্তু এই দিনের আলো থাকতে থাকতেই আজ আমাকে প্রাণপণে বাঁচবার চেষ্টা করতে হবে। প্রথমেই মনে জাগলো একটা দুর্দমনীয় ইচ্ছে। রাজা কোথায় আছেন আমি জানি, আমি আর একবার তাকে দেখতে চাই। প্রথম দিন যে উপায়ে রাজার ঘরে ঢুকেছিলুম সেদিনও তাই করলুম। ভাবলুম রাজা যদি জেগে থাকেন তাহলে নিশ্চয় এই মুহূর্তেই আমাকে হত্যা করবেন। কিন্তু আজও যখন আমাকে মরতে হবে তখন আর মৃত্যুকে ভয় করে লাভ কি? এদিকে ওদিকে তাকিয়ে দেখলুম না, আজও রাজা ঘরে নেই। সেদিনও বাতিটা নিয়ে ঘরের ভেতরকার দরজা দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলুম। হঠাৎ মনে পড়ল এই বাতিদানটা সেদিন আমি ফেলে এসেছিলুম নিচেকার ঘরের কুলুঙ্গিতে। কিন্তু বাতিদানটা আবার ওপরে নিয়ে এলো কে? নিশ্চয়ই রাজা নিজেই। তাহলে তার কাছে প্রকাশ হয়ে গেছে আমার সব কীর্তি। বুঝেছি, এই জন্যই হয়েছে আমার ওপরে মৃত্যুদণ্ডের আদেশ। রাজার গুপ্ত কথা যখন জেনে ফেলেছি তখন আর আমার রেহাই নেই। উত্তম, তাহলে আমিও আজ রাজাকে একবার ভালো করে দেখে নিতে চাই। সেই স্যাঁতস্যাঁতে ভীষণ অন্ধকার গৃহ, সেই অসহনীয় গলিত শবের দুর্গন্ধ, সেই প্রকাণ্ড বাক্সটা আবার পড়ে আছে আমার চোখের সম্মুখে। দুই হাতে টেনে ভারী ডালাটা খুলে ফেলল। তারপর এমন কিছুই দেখলুম যে আমার আত্মা পর্যন্ত পরিপূর্ণ হয়ে উঠল কল্পনাতীত এক আতঙ্কে। তেমন ভাবেই চিত হয়ে বাক্সের ভেতরে রাজা শুয়ে আছেন। কিন্তু রাজার জরাগ্রস্ত দেহের ভেতরে আবার ফিরে এসেছে যেন যৌবনের তারুণ্য। মাথার সেই ধবধবে সাদা চুলগুলো পর্যন্ত আবার কালো হয়ে উঠেছে। তার দুই গণ্ড ছিল কোটরগত, এখন হয়েছে পুরুস্ত। সারা মুখখানার ওপরে ফুটে উঠেছে গোলাপি আভা। কিন্তু রাজার ওষ্ঠাধরের দুই পার্শ্বে দিয়ে বেরিয়ে এসেছে কিসের চিহ্ন? রক্ত। রক্ত, হ্যাঁ, রাজার ঠোঁটের দুই পাশ দিয়ে রক্তধারা গড়িয়ে তার চিবুক ও কণ্ঠদেশ পর্যন্ত করে দিয়েছে চিহ্নিত। এমনকি তার সেই বিভৎস চোখ দুটো হয়ে উঠেছে যেন নবজীবনের উচ্ছ্বাসে জীবন্ত। বোধ হলো এই ভয়াবহ জীবটা কার রক্ত পান করে দেহের ভেতরে আবার সঞ্চয় করেছে নবযৌবনের শক্তি ও স্বাস্থ্য। বুকটা আবার শিউরে শিউরে উঠতে লাগলো, কিন্তু সমস্ত অন্তরাত্মা হয়ে উঠল বিদ্রোহী। ভালো করে একবার রাজার মুখের দিকে দৃষ্টিপাত করল। মনে হলো আমাকে দেখে সেই মুখ যেন হাসছে বিদ্রুপাস্য। সেই হাসি দেখে রাগে আমি যেন পাগলের মতো হয়ে উঠলুম। এই অমানসিক মানুষ পৃথিবীতে প্রতিদিন করছে নরহত্যার পর নরহত্যা, এবং এখনো হয়তো করবে আরো কত নির্দোষ প্রাণীকে হত্যা। এ যখন কলকাতাতেও যেতে চায় তখন বোধ হচ্ছে সেখানে গিয়েও দিনের পর দিন দেবে আরো কত নরবলি। আর এই পিশাচকেই কলকাতায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে আজ আমি এখানে এসে উপস্থিত হয়েছি। এই মূর্ত মহাপাপ কলকাতায় গিয়ে যদি হাজির হয় তবে তার সমস্ত অপরাধের জন্য দায়ী হতে হবে আমাকেই। না, আমি একে কিছুতেই সে সুযোগ দেব না। ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখলুম মেঝের ওপর পড়ে রয়েছে একটা ভারী শাবল। আমি তখনই শাবলটা নিয়ে মাথার উপরে তুলে ধরলুম। তারপর মূর্তিটাকে লক্ষ্য করে আঘাত করলুম সবলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজার মুখখানা হঠাৎ আমার দিকে ফিরে বিজাতীয় চক্ষু দিয়ে করলে যেন অগ্নিশিখা বর্ষণ। আমার দেহ হয়ে গেল পক্ষাঘাতগ্রস্তের মতো আড়ষ্ট, এবং হাতের শাবলটা লক্ষ্যচ্যুত হয়ে রাজার কপালের ওপর দিয়ে চলে গিয়ে কেবল একটা গভীর ক্ষতের সৃষ্টি করলে। শাবলটা আবার যখন টেনে তুলতে গেলুম তখন তার ধাক্কা লেগে বাক্সের ডালাটা আবার পড়ে গেল সশব্দে। সে ডালাটা আর আমার খোলবার ইচ্ছে হলো না। জীবন্ত মৃতদেহের যে দৃশ্য দেখলুম আমার পক্ষে হলো তাই যথেষ্ট। ভাবতে লাগলুম, শুধু ভাবতে লাগলুম আর ভাবতে লাগলুম। অতঃপর আমার কর্তব্য কি? যেমন করেই হোক আজ দিনের বেলাতেই এখান থেকে পালাতে না পারলে আমার পক্ষে আজকের রাত্রি হবে শেষের রাত্রি। বাড়ির ওপরতলার থেকে একতলায় নামবার উপায় তো আমার হাতেই রয়েছে। দেওয়ালের গায়ে যে পথেই বাড়ি থেকে বেরোবার জন্য রাজা নিজে ব্যবহার করেন, যদিও তাকে কুপথ বা বিপদ ছাড়া আর কিছু বলা চলে না, তবু সেই পথই আজ আমাকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে যাবে। কারণ রাজার মতন আমিও জানি ওই পথটা কেমন করে ব্যবহার করতে হয়। কিন্তু কেবল বাড়ির বাইরে গেলেই তো চলবে না। বাইরের অঙ্গনের পরেই বিশালগড়ের অত্যন্ত উচ্চ প্রাচীর।
সেই দুরারোহ প্রাচীর পার হতে না পারলে বাড়ির বাইরে গিয়ে কোনো লাভই নেই। প্রাঙ্গণের ভেতরে কাল রাত্রে দেখেছি রাজার পোষ মানা সেই নেকড়ে বাঘগুলোকে। হয়তো আজ দিনের বেলায় তারা এখানে পাহারা দিচ্ছে না, খুব সম্ভব ওই নেকড়েগুলো হচ্ছে রাজার মতো নিশাচর, দিনের আলোয় আসতে ভয় পায়। কিন্তু প্রাচীর পার হই কেমন করে, প্রাচীর পার হই কেমন করে? মনে মনে এই কথা ভাবতে ভাবতে বাড়ির তেতলায় গিয়ে উঠলুম। সেখানে সেই যে ধুলো জঞ্জাল আবর্জনা ভরা ছোট ছোট দুখানা কামরা দেখেছিলুম, সে দুটোর দরজা তালা দিয়ে বন্ধ থাকে না। হঠাৎ মনে পড়ল তারই একখানার ভেতরে দেখেছিলুম অনেকগুলো নারকেল দড়ি। আজও আবার সেই ঘরে ঢুকলুম। দড়ির গোছা যথাস্থানে সেইভাবেই পড়ে রয়েছে। সেই দড়িগুলো নিয়ে পরস্পরের সঙ্গে পাকিয়ে যুক্ত করে সুদীর্ঘ একগাছা কাছেই তৈরি করে ফেললুম। তারপরে আবার নিচে নেমে এলুম। ঘরের জানলার কাছে দাঁড়িয়ে প্রাঙ্গণ ও প্রাচীরের এধার ওধার পর্যন্ত লক্ষ্য করে দেখতে লাগলুম। কারণ কাছি ঝুলিয়ে আমি প্রাচীরের বাইরের দিকে নেমে যেতে পারি বটে, কিন্তু ভেতরের দিক থেকে প্রাচীরের ওপরে আহরণ করব কি উপায়? ভগবানের আশীর্বাদে তারও উপায় আবিষ্কার করে ফেললুম। অঙ্গনের ভেতরে প্রায় প্রাচীর ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ প্রকাণ্ড একটা বৃক্ষ, এবং তারই কতগুলো মোটা মোটা ডাল প্রাচীরের ওপর দিয়ে বাইরে গিয়ে পড়েছে। ওই গাছটা হবে এখন আমার অবলম্বন। এরপরেই কথা আর বিস্তৃতভাবে বলবার দরকার নেই। মিনিট কয়েকের মধ্যেই বাড়ির বাইরে অঙ্গনের ভেতরে গিয়ে পড়লুম। কোথাও জনপ্রাণী সাড়া নেই, কেউ আমাকে বাধা দিতে এলো না। গাছে উঠে ডাল ধরে প্রাচীরের ওপরে গিয়ে দাঁড়ালুম। তারপর প্রাচীরের ওপর দিয়ে বেরিয়ে পড়া একটা ডালে কাছি গাছা বেঁধে ঝুলে পড়লুম দুর্গা দুর্গা বলে। পুনর্বার ভূমিষ্ঠ হতে বেশিক্ষণ লাগলো না। আবার আমি স্বাধীন। নরকের ভেতর থেকে আমি ধরিত্রীর শ্যাম কুলে ফিরে এসেছি। নরকের দূতরা আর আমাকে ভয় দেখাতে পারবে না। শরীরই প্রেত, শরীরই প্রেত, তার কথা জীবনে কোনোদিনও শুনিনি, কিন্তু এখানে এসে তাকে দেখেছি সচক্ষে। তার কথা আর অবিশ্বাস করতে পারবো না। খুব সম্ভব এরপর এই শরীরী প্রেতের কর্মক্ষেত্র হবে কলকাতার মুক্ত জনতার মধ্যে। শরীরী প্রেতকে হত্যা করবার চেষ্টা করেছিলুম, পারিনি। কিন্তু তার অমানসিক কবল থেকে কলকাতাকে রক্ষা করতে হবে, রক্ষা করতেই হবে। এখন আমার সামনে রইল কেবল এই কর্তব্য। খালি পা, দেহে আছে খালি ময়লা গেঞ্জি ও কাপড়। এই বেশে আমার এই ছন্ন ছাড়া চেহারা দেখলে কেউ হয়তো আমাকে ভদ্রলোক বলে স্বীকার করবে না, কিন্তু তাতেও কিছু যায় আসে না। এখন যে কোনো উপায়ে একবার কলকাতায় গিয়ে পৌঁছতে পারলেই হয়। পথ খরচের জন্য ভাবি না। পথ খরচের জন্য যে টাকার দরকার হবে এটা আমি ভুলিনি। তাই বাড়ির বাইরে আসবার আগে রাজার ঘরের সেই টেবিলের ওপর থেকে আমি দুমুঠো সোনার মোহর পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসেছি। আজ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিশালগড়ের দুঃশাসন প্রথম পর্ব। আজ গল্প পাঠে ছিলেন রাজ চট্টোপাধ্যায় এবং অন্যান্য চরিত্রে ছিলেন ঈশান, সুমন, নিকিতা, শুভজিৎ, অভিজিৎ, সুমিত, পিঙ্কু, সুস্মিতা ও পায়েল। সূত্রধার হিসাবে ছিলাম আমি, প্রীতম। গল্পের পোস্টার ডিজাইন করেছেন সুমিত। পরের সপ্তাহে আমরা আবার ফিরে আসব এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমাদের গল্প কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব আমাদেরকে বন্ধু মহলে ছড়িয়ে দিন। নমস্কার।